আচ্ছা, আপওয়ার্কে মোটামুটি দুইটা কাজ করলেই আপওয়ার্কে দেখবা জব সাকসেস স্কোর নামে একটা স্কোর দেখা যাবে। আচ্ছা, এই জব সাকসেস স্কোর 1 থেকে 100 পর্যন্ত হতে পারে। জব সাকসেস স্কোর অবশ্যই 90-এর উপরে থাকলে খুবই ভালো। 80-র নিচে নেমে গেলে ওই অ্যাকাউন্টে কাজ পাওয়া রিয়েলি টাফ। আচ্ছা, সো জব সাকসেস স্কোর ক্যালকুলেট কিভাবে করা হয়, এখানে আসলে অনেক কিছু ফ্যাক্টর আছে। তো আমি একটা একটা ব্রেকডাউন করতেছি। প্রথমেই খেয়াল করো, সাকসেসফুল কন্ট্রাক্ট আউটকামস মানে তুমি টোটাল কাজ পাইছো 10টা, মনে করো টোটাল আউটকাম 10টা, আর সাকসেসফুলি কমপ্লিট করতে পারছো 9টা, নেগেটিভ বা একটা কমপ্লিট করতে পারো নাই। তাইলে তোমার স্কোরটা ক্যালকুলেট হবে কেমনে? 9 - 1, 8 / 10। তাহলে কত হইলো? 0.8 × 100, তাহলে 80%। আচ্ছা, এখন এই নেগেটিভ কন্ট্রাক্ট আউটকাম বলতে কি বোঝাচ্ছে? এটা ক্যান্সেল হইতে পারে। ক্যান্সেল মানে তোমার রেটিং 5-এর ভিতরে 0। আচ্ছা, তো এই যে রেটিং যেটা, আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ যখন কমপ্লিট করি, তখন ক্লায়েন্টের দুইটা ফিডব্যাক দেওয়ার অপশন থাকে, একটা পাবলিক একটা প্রাইভেট, ফাইবারের মতোই। আমি একটু দেখাই। ধরো যে কোনো একটা রানিং জব, ধরো ক্লায়েন্ট এন্ড এরকমই দেখে। তো এই যে ট্রিপল ডটে ক্লিক করে এন্ড কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে, হ্যাঁ। ক্লায়েন্ট যখন কন্ট্রাক্টটা এন্ড করবে, তখন দেখো এই যে প্রাইভেট ফিডব্যাক নামে একটা জিনিস আছে, আবার পাবলিক ফিডব্যাক নামে আরেকটা জিনিস আছে। ক্লায়েন্টরা এভাবেই দেখে। সো এই পাবলিক ফিডব্যাকে আমরা যে ফিডব্যাকটা কোনো একটা ক্লায়েন্ট দেয় সেটা আমরা দেখতে পাই। তো এখানে কি কি পয়েন্ট একটু খেয়াল করো। এই 6টা পয়েন্ট ক্লায়েন্ট চিন্তা করবে। ক্লায়েন্ট একটা কন্ট্রাক্ট জন্য এন্ড করবে, ও চিন্তা করবে ছেলেটার স্কিল কেমন আছে, ভালো, কোয়ালিটি, রিকোয়ারমেন্ট যেটা দিছে সেটা অনুযায়ী কোয়ালিটি কেমন দিছে, ভালো, অ্যাভেলেবেল ছিল না মানে সকালে মেসেজ দিছি রাতে রিপ্লাই করছে, তাহলে দিল একটা পয়েন্ট কমায়া। দেখো 4.9 হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তোমার সাথে ওর একটা কথা হয় না, যদিও আপওয়ার্কে টাইম লাইনের কোনো ফ্যাক্টর নাই, কিন্তু তুমি ক্লায়েন্ট আসলে জানাইতে হবে, ভাই তুমি তো 4 দিনের কথা বলছি, কিন্তু তুমি তো রিকোয়ারমেন্ট বাড়াই দিছো, এই জন্য একটু টাইম বেশি লাগতেছে। সুতরাং এই ডেডলাইন কিন্তু ক্লায়েন্টের দিন শেষে চিন্তা করবে যে না, এই ছেলেটা তো 5 দিনের কথা বলে 15 দিন লাগাইছে, তখন কিন্তু কমাই দিতে পারে। দিল কমায়া 4.7। তার মানে ক্লায়েন্টকে ডেডলাইন কেন মিস হয়েছে বা তুমি অন টাইমে কেন করতে পারো না, এটা একটু জানায় রাখবা, যে ভাই এটা একটু বড় প্রজেক্ট বা তোমাকে আমি অ্যাভেলেবেল পাও নাই, এই জন্য আমি ডেডলাইন কিন্তু মিট করতে পারিনি। সো তুমি যদি আমাকে একটু কোঅর্ডিনেট করো বা কোঅপারেট করতা, তাইলে কিন্তু করে ফেলতে পারতাম। বা তোমার যে প্রজেক্টটা একটু বেশি লম্বা ছিল, রিভিশন বেশি আসছে, সেজন্য কিন্তু আমার একটু সময় লাগছে, এটা একটু খেয়াল রেখো, এটা বলে দিবা ক্লায়েন্টকে। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের কোয়ালিটি কেমন ছিল? কমিউনিকেশনের কোয়ালিটি, অ্যাভেলেবিলিটি মানে কি, যখন রিপ্লাই করছো, মেসেজ দিছে, রিপ্লাই করতে পারছো কিনা। আর কমিউনিকেশন মানে কি, স্মুথ কমিউনিকেশন ছিল কিনা, অর্থাৎ ওর কথা অর্ধেক বুঝছো অর্ধেক বুঝো না, এরকম হয়েছে কিনা। ঠিক আছে। আর কোঅপারেশন মানে কি, অনেক সময় এরকম হয়, ক্লায়েন্ট বললো ভাই তুমি আমার একটা ভিডিও বানাই দিও এটার, আমি বলবো পারলাম না, পারবো না, আমি তো তোমার বলি না আমি ভিডিও বানাই দিব, তাহলে আমি কিন্তু কোঅপারেট করলাম না। আউট অফ দ্য বক্স কিছু একটা চাইছে, হইতেই পারে, হোস্টিংটা একটু সেট আপ করে দাও বা ডোমেনটা কানেক্ট করতে পারতেছি না, তখন তুমি যদি বলো এটা তো আমার কন্ট্রাক্টে ছিল না, তখন কিন্তু এই যে কোঅপারেশনের জায়গায় কিন্তু ধরা খাওয়াই দিবে। ধরো কমাই দিল এটা, তাহলে দেখো এভাবে কিন্তু রেটিং 5-এর থেকে কমতে 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 থাকে। তাহলে এই 6টা ফ্যাক্টর তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে যে ফিডব্যাকটা দেখি, অর্থাৎ এটাকে আমরা বলি রেটিং, আর এটাকে বলি রিভিউ, মানে কিছু একটা লিখলো ক্লায়েন্ট তোমার সম্পর্কে। এরপর ক্লায়েন্টের একটা প্রাইভেট ফিডব্যাক থাকে, যে ছেলেকে 10-এ 5 দিল, 10-এ 10 দিল। ঠিক আছে। কন্ট্রাক্টটা কেন ক্লোজ হয়েছে? সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো এই যে একটা স্কোর দিল। আচ্ছা, আমি আবার একটু বলি, এই ফিডব্যাক যেটা, অর্থাৎ রিভিউ না দিলেও সমস্যা নেই, রেটিংটা ফ্যাক্ট।
এখানেও রিভিউ না দিলে সমস্যা নেই, রেটিংটা ফ্যাক্ট, 10-এ কত তোমাকে মার্কিং করতেছে। আচ্ছা, তো এইভাবে যখন ক্লায়েন্ট ক্লোজ করবে প্রাইভেট এবং পাবলিক ফিডব্যাক দিয়ে, দুইটার ওয়েট সমান সমান। আমরা কিন্তু যখনই কোনো একটা জব কন্ট্রাক্ট ক্লোজ হয়, যেমন এখানে একটা কন্ট্রাক্ট ক্লোজ হয়েছে, ক্লায়েন্ট একটা সুন্দর রিভিউ দিছে এবং 5 স্টার দিছে, হ্যাঁ, তো এই যে 5 স্টার, এটা কি পাবলিক না? সুতরাং আমি তো জানি না প্রাইভেটে সে কি দিচ্ছে, তাই না? জি ভাইয়া। আমরা দেখতেছি এখানে তো আমার 5 স্টার দিছেই, আমার কেন জেএসএস নেমে গেছে গা 90-তে, 94-এ, ঠিক আছে? হইতে পারে না? আচ্ছা, আমার এই অ্যাকাউন্টে জিএসএস কিন্তু খুব একটা ভালো না, হ্যাঁ, 80%। কারণ হচ্ছে আমরা দেখা যায় রাশ কাজ নেই, অল্প একদিন দুদিনের টাইম নিয়ে কাজ নেই, যার কারণে রাশ হয়ে যায়। তোমরা যখন সিঙ্গেল হ্যান্ডে কাজ করবা, তখন চেষ্টা করবা যে তুমি যদি মানে লোডেড থাকো, কাজ কম নাও, কিন্তু এই রেটিংটা 90+ রাখবা, ঠিক আছে? 90+-এর নিচে নামবাই না, খেয়াল রাখবা এটা। এখন এটা কতদিন পর পর এটা চেঞ্জ হয়, আমি এটা বলতেছি। এটা কিন্তু চেঞ্জ হয়, প্রতিদিনই চেঞ্জ হয়, আগে 14 দিন পর পর চেঞ্জ হইতো। আচ্ছা, এখন আমরা অনেক সময় এরকম হইতে পারে, আচ্ছা এইখানে যে ফিডব্যাকটা দিয়ে কন্ট্রাক্টটা যখন এন্ড করবে, তার 1 থেকে 2 দিনের মাথায় এটা আমার প্রোফাইলে শো করবে, অর্থাৎ আমি যখন আমার প্রোফাইলে ভিউ করব, নিচের দিকে এই রেটিং বা রিভিউটা শো করবে। 1 থেকে 2 দিন টাইম লাগবে। অনেকে আবার চিন্তা করতে পারো যে ভাই এর কন্ট্রাক্ট এন্ড হয়েছে কেন, এটা এখনো আসে নাই প্রোফাইলে। প্রোফাইলে আসতে 1 থেকে 2 দিন সময় লাগে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আওয়ারলি কাজের ক্ষেত্রে 3 দিনও টাইম লাগতে পারে। আচ্ছা, এখানে 5 স্টার পাইছো দেখে তোমার জেএসএস যে 100% থাকবে এমন কোনো কথা নাই, কারণ ওই যে বললাম প্রাইভেট যে ফিডব্যাকটা আছে এইটার ওয়েট, ওয়েট মানে কি, এটার ওজনও সমান, অর্ধেক অর্ধেক। অর্থাৎ তোমাকে প্রাইভেটে এখানে 0 দিয়ে রাখছে, পাবলিকে 5-এ 5 দিয়ে রাখছে, সব ভালো, তাইলেও কিন্তু লাভ নেই, কমবে না? কমবে তো। সুতরাং তোমাকে যেটা করতে হবে, প্রাইভেট এবং পাবলিক দুটোটা ফিডব্যাকে যখন 5 স্টার আনবা, তারপরেই গিয়ে তুমি চিন্তা করতে পারবা তোমার জিএসএস ভালো। সুতরাং ক্লায়েন্টের কন্ট্রাক্টটা এন্ড করার সময় একটু সুন্দরভাবে বলে দিও যে, সো আই এম এক্সপেক্টিং আ গুড রেটিং এন্ড রিভিউ, বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক ফিডব্যাক। ভাই এখানে ফাইবারের মতো কোনো সমস্যা হবে না, সমস্যা তাই? নেই, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে। আমরা লিখি রেগুলার বেসিসই, সো রেটিং রিভিউ চাওয়া যেতে পারে। আচ্ছা, এবার এই দুইটা জিনিসের উপর অ্যাভারেজ করেই কিন্তু ক্লায়েন্টের রেটিং রিভিউগুলা মানে জিএসএসটা ক্যালকুলেট হয়। আচ্ছা, এখানে দুইটা আরো গ্যাঞ্জামের জিনিসপত্র আছে, দেখো। লং টার্ম রিলেশনশিপ, এটা আসতেছি। রিপিটেড প্রজেক্ট, অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমাকে অর্ডার দিছে, সেই ক্লায়েন্টটা পরবর্তীতে আবার তোমাকে অর্ডার করছে, এটার ভ্যালুটা অনেক বেশি, জিএসএস এ ইম্প্যাক্টটা বেশি পড়ে। লং টার্ম রিলেশনশিপ 6 মান্থসের উপরে যে সমস্ত কাজগুলো চলতে থাকে এগুলোকে লং টার্ম রিলেশনশিপ বলে, এগুলোর ইম্প্যাক্টটা বেশি। জবস উইথ হায়ার আর্নিং ওয়েট মোর। আসলে হায়ার আর্নিং এর ব্যাপারটা বোঝার চেষ্টা করি। পরের স্লাইডে দেখো, মন দিয়ে খেয়াল করো। আমার এখানে আমি আহ, এই যে জবের যে প্রাইস বেশি হইলে জেএসএস এ ইম্প্যাক্টটা বেশি পড়ে, এটা কিরকম, এটা পুরো ক্যালকুলেশন দিয়ে দিছে আপর, যে ভাই তুমি কোনো একটা অর্ডার যদি $250, $1 থেকে $250 ভিতরে হয়, সেটাতে 5 স্টার পাইলে, প্রাইভেট পাবলিক সব 5 স্টার পাইলে, একটা জবের পজিটিভ রেটিং রিভিউ পাইলা। আচ্ছা, যদি জবটা 250 থেকে $1,000 পর্যন্ত হয়, তার মানে কি হায়ার ভ্যালু, তাহলে $250 উপরে যখনই কোনো একটা প্রজেক্ট নিতে পারবা, সেটা 1.25 সমান মানে জবের ওয়েট ক্যারি করবে, মানে বুঝছো? মানে ধরো জেএসএস তুমি আশা করতেছো একটা জব কমপ্লিট হয়েছে 80 থেকে 85-তে যাওয়ার কথা, কিন্তু তুমি দেখবা 87 হয়ে গেছে, ব্যাপারটা বুঝছো? একটু বেশি পাবা জেএসএসটা। আবার $1,000 উপরে যদি হয়, তখন প্রায় দেড়টা জবের সমান জেএসএস কাউন্ট হয়। 85 জায়গায় দেখবা 88, 87.5-তে চলে গেছে, 87.5 না 88 বা 89-তে চলে গেছে, বুঝছো না? জি তার ভাইয়া। মানে চেষ্টা করবা অ্যাটলিস্ট 250-র উপরে কাজগুলো নেওয়ার, 1,000-এর উপরে যদি টাফ হয়, 250-র উপরে কাজগুলো নেওয়ার ট্রাই করবো আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জবের ওয়েট। আচ্ছা, এখানে আমি যে 4টা ফ্যাক্টর বললাম এগুলো একটু খেয়াল করো। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এটা মানে কি, পাবলিক এবং প্রাইভেট যে ফিডব্যাক এটাকেই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বলতেছে, এটা ওরা আমলে নেয়।
তারপর লং টার্ম রিলেশনশিপ, 6 মাসের উপরে যে কাজগুলা সেগুলাকে সে লং টার্ম রিলেশনশিপ বলতেছে। হায়ার আর্নিং, যেটা বামের স্ক্রিনে আমি দেখাইলাম। এবং কন্ট্রাক্টের লেন্থ, কন্ট্রাক্টটা কতদিন ধরে চলতেছে, মানে প্রত্যেক মাসে ওই কন্ট্রাক্টের ডলার ঢুকতেছে কিনা। অনেক সময় হয় না যে আমি একটা আগের লিড জেনারেশনের প্রোফাইলে আমি 2.5 বছর কাজ করছি, প্রত্যেক মাসে ডলার ঢুকতো, তাহলে সেটা কন্ট্রাক্ট লেন্থ অনেক লম্বা ছিল। ওইটাতে 5 স্টার পাইলে দেখা যাবে অনেক ভালো, জব সাকসেসফুল 10 পার হয়ে যেতে পারে, 80 জায়গায় 90 হয়ে যাবে এরকম। ওকে। আচ্ছা, হাতের বাম দিকে নিচের দিকে দেখো, কোনো ক্লায়েন্ট যদি তোমাকে কোনো ধরনের, মানে কোনো একটা জব যদি কোনো আর্নিং ছাড়া ক্লোজ হয়, অথবা কোনো ধরনের ফিডব্যাক না দেয় ক্লায়েন্ট, আর এটা হচ্ছে ফিডব্যাক রিমুভাল, এটা আমি পরে বলবো। এটা টপ রেটেড প্লাস আর প্রত্যেক 3 মাসে একটা ফিডব্যাক রিমুভ করতে পারে, এটা পরে বলবো। এটা বাদ দেওয়া আপাতত। তাহলে নো আর্নিং, নো ফিডব্যাক, সেটার কোনো ইম্প্যাক্ট নাই। অর্থাৎ আমার প্রোফাইলে যদি যাই, আচ্ছা তাহলে কন্ট্রাক্ট কিন্তু আমিও এন্ড করতে পারি, ক্লায়েন্টও এন্ড করতে পারে, তবে সবসময় মনে রাখবা কন্ট্রাক্ট এন্ড করবে ক্লায়েন্ট, তুমি না। কারণ আমি যদি এন্ড করে দিই, মানে যে এন্ড করে সে একটা পপ আপ পাচ্ছে না, দেখো তো। আমি যখন এন্ড করতেছি, আমি রিভিউ দেওয়ার জন্য একটা পপ আপ পাচ্ছি না, মানে আমাকে রিভিউ, মানে কন্ট্রাক্টটা ক্লোজ করার জন্য রেটিং রিভিউ দিয়েই তো যেতে হবে নাকি। সুতরাং এটা যদি আমি করে ফেলি, এটা আর ক্লায়েন্টের কাছে আসবে না। তাহলে এটা কে করবে? ক্লায়েন্ট। ক্লায়েন্ট করলে ক্লায়েন্টের কাছে রেটিং রিভিউ চাবে, এটা তোমার জন্য ভালো। বুঝছো না বুঝো নেই? জি ভাইয়া বুঝছি। বুঝতে এখন আমি পেরেছি। এন্ড করে দিলে যে ক্লায়েন্ট এন্ড করতে পারবে না, ব্যাপারটা এরকম না। পারবে, কিন্তু ওকে এই যে চিপা চাপায় খুঁজতে হবে, এই চিপায় গিয়ে ওকে এরকম একটা অপশন পাবে, লিভ ফিডব্যাক। বুঝছো? জি ভাইয়া। সুতরাং ক্লায়েন্টকে কন্ট্রাক্ট এন্ড করতে বলবা, তুমি এন্ড করবা না। যেটা বলতেছিলাম, কোন কোন কন্ট্রাক্টে দেখবা ফিডব্যাক পাইনি আমি, এই যে নো ফিডব্যাক গিভেন, মানে ক্লায়েন্ট অনেকদিন ধরে হাওয়া হয়ে গেছিল, তা আমরা 2-3 মাস ওয়েট করে আমরা নিজেরাই এন্ড করে দিছি কন্ট্রাক্ট। আচ্ছা, তাহলে এটার কোনো ফিডব্যাক নাই, এবং এই যেহেতু ফিডব্যাক পাইনি, টাকা পাইছি ঠিক আছে, কিন্তু এই জবটার কোনো পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আমার প্রোফাইলে নাই। বুঝছো? এই যে নো ফিডব্যাক, পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক নাই। ক্লিয়ার সবাই? এটা কোনো ব্যাড ইফেক্ট দিবে না আমাদের? হ্যাঁ। এটা কোনো ব্যাড ইফেক্ট আসবে না তো না ভাই এটাতে? না, কোনো ব্যাড ইফেক্ট নেই। ঠিক আছে। ওকে ভাইয়া। সবাই ক্লিয়ার? ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে জেএসএসটা, আমরা একটু স্ট্যাটটা দেখলেই বুঝতে পারবো। স্ট্যাট কই পাবা? তোমার প্রোফাইলে স্ট্যাট দেখা যায়, এখানে গিয়ে এই যে স্ট্যাট এন্ড ট্রেন্ডস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর তুমি একটু নিচের দিকে নামলেই এই যে জেএসএস এর ভিউ ইনসাইটে যাও। ভিউ ইনসাইটে যাওয়ার পর তুমি দেখবা এখানে কিছু ক্যালকুলেশন দেখাইতেছে কি, যে আমার এখন যে রিসেন্ট জবগুলো আছে, এই জবগুলোর মধ্যে, মানে যে কটা কমপ্লিট করছে এটার মধ্যে 78টা জবে আমি রেটিং রিভিউ নিয়ে আসতে পারছি, সেগুলো এলিজিবল। এবং 55টা কাজ দেখো এলিজিবল না কেন? নো, জব উইথ নো ফিডব্যাক, ফিডব্যাক দেয় নেই এই কাজটাতে। তারপরে যে উইক্স ডেভেলপার, এটাতেও ফিডব্যাক দেয় নাই ক্লায়েন্ট, ফিডব্যাক দেয় নেই। তাইলে এই যে যেগুলো ফিডব্যাক দেয় নাই অথবা কোনো আর্নিং নাই যে জবগুলোতে, সেগুলা আমার জেএসএস এ ইফেক্ট করবে না, এই জন্য ইনএলিজিবল বলছে। আর এলিজিবল যেগুলা, সেগুলাতে কয়েকটা ফ্যাক্টর আছে দেখো। এই একটা জব, এটাতে আমরা, এটা একটা লং টার্ম রিলেশনশিপ, কেন? অনেকদিন ধরে কাজ চলছে। ঠিক আছে। তারপর এটা একটা বড় প্রজেক্ট, এটা দেখো যে $4,700, এটা হায়ার আর্নিং এ ফালাইছে এই জন্য। কন্ট্রাক্টের লেন্থ অনেকদিন ধরে, 2022 থেকে চলতেছে, এবং লং টার্ম রিলেশনশিপ। আচ্ছা, নিচে আরেকটা জব দেখতেছি $300, 5 স্টার দিচ্ছে।
অর্থাৎ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এখানে আসছে 5 স্টার, এবং আর্নিংটাও হায়ার ছিল কত, 300, ওই যে 250-র উপর আর্নিং ছিল, এই জন্য হায়ার বলতেছে। সুতরাং এটা কিন্তু আমি 1.5 টাইম ইম্প্যাক্ট পাইছি। আচ্ছা, নিচে আরেকটা জব, এটা $180। এটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন মানে 5 স্টার পাইছি ক্লায়েন্ট থেকে। $30 একটা কাজ, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন 5, মানে 5 স্টার। তাইলে এভাবে বুঝছো ব্যাপারগুলো কি কি আসতেছে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, কিছু কিছু দেখবা লং টার্ম রিলেশনশিপ, মানে অনেকদিন ধরে চলছে, দেখো জুলাই 7 থেকে ডিসেম্বর পর্যন্ত অনেকদিন ধরে জুলাই ছিল, ঠিক আছে, লং লং টার্ম রিলেশনশিপ হিসেবে ধরছে। ঠিক আছে, তাইলে আমরা এই কয়টা ফ্যাক্টর খেয়াল রাখবো। লং টার্ম রিলেশনশিপ, লং টার্ম রিলেশনশিপ মানে মোটামুটি 6 মান্থসের একটা টাইম থাকবে, নভেম্বর থেকে। এটা লং টার্ম ধরছে কেন, কেন লং টার্ম ধরছে জানি না। আচ্ছা, তাইলে এইভাবে এই জেএসএস টা ক্যালকুলেট হয়। এবার জেএসএস এর টাইমের ব্যাপার স্যাপার আসি, কতদিন, লাস্ট কত দিনের হিসাব নিকাশ হয়। আচ্ছা, এখানে ওরা বলতেছে লাস্ট 24 মাস পর্যন্ত ক্যালকুলেট হয়। কত মাস? লাস্ট 24 মাস, মানে লাস্ট 2 বছরে তুমি কি করছো না করছো সবকিছুই ক্যালকুলেট হয়। এবার এই যে লাস্ট 24 মাসে যে ক্যালকুলেশনটা হইতেছে, এখানেও ফ্যাক্টর আছে। শুধু লাস্ট 14 দিনে যে কাজগুলো কমপ্লিট করছো এটার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি, তার থেকে কম ইম্প্যাক্ট লাস্ট 3 মাস, তার থেকে কম ইম্প্যাক্ট লাস্ট 6 মাস, তার থেকে কম লাস্ট 1 বছর, তার থেকে কম লাস্ট 2 বছর। তার মানে তুমি রিসেন্ট যে 14 দিনে যে কাজগুলো কমপ্লিট করছো এইটার উপরে জেএসএস টা অনেকাংশে ডিপেন্ড করে। কিন্তু ইম্প্যাক্ট 2 বছর আগের কাজ পর্যন্ত থাকবে। এখন তোমার জেএসএস মনে করো 50-এ নেমে গেছে, তোমার জেএসএস কি কখনো 100 হবে না বলো তো? বুঝতেছি না তো ভাইয়া। বলো, চিন্তা করে বলো। হবে তো, আবার যদি ভালোভাবে কাজ করি, ক্লায়েন্টের ফিডব্যাক গুলো যদি ভালো নিতে পারি নতুন কাজ করে। মানে পুরো 100-এ 100 হবে? নেক্সট 2 বছর পরে হবে ভাইয়া। এই তো গুড আনসার, 2 বছর পরে হবে, কারণ আমি বলে দিছি এখানে 24 মাসের ইফেক্ট থাকবে। অর্থাৎ তুমি এই যে লাস্ট ধরো 24 মাস পর্যন্ত, ধরো লাস্ট মানে 2 বছর আগে একটা কাজ খারাপ করছো, এরপর থেকে তুমি ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছো, ক্লায়েন্টের সাথে আর দুষ্টামি করো না, খুব ভালো করে কাজ করো। তার মানে ওই লাস্ট যে মানে 2 বছর আগের, মানে 2 বছর ওয়েট করা লাগবে ওই খারাপ ইম্প্যাক্টটা রিমুভ করার জন্য। অর্থাৎ 98 হবে, 97 হবে, 99 হবে, 100 হবে না, 24 মাস পর 100 হয়ে যাবে। আবার অনেক সময় বড় কন্ট্রাক্ট পাইলে ওই যে যে মার পেজটা আছে না, ওই যে 1.5 গুণ 2 গুণ কাজ, বড় বড় কাজ পেয়ে অনেক সময় 100 হয়ে যায়। কিন্তু একদম পুরো প্রোফাইল থেকে ওই বাজে ফিডব্যাকটা রিমুভ করতে 24 মাস সময় লাগবে। তার মানে এই 24, এখন আমরা এরকম চিন্তা করি যে হঠাৎ করে একটা অ্যাকাউন্টে কাজ শুরু করছি, 2 বছর আগে কাজ করছিলাম বা 1 বছর আগে একটা খারাপ রিভিউ পাইছিলাম, এখন আমি লাস্ট দুইটা কাজ তো ভালো করছি, আমি পাবলিক ফিডব্যাক ভালো পাইছি, কেন আমার এটা 100 হচ্ছে না? কারণ কি, পাবলিক ভালো পাইছো, প্রাইভেট তো খারাপ পাইতে পারো, প্রাইভেটটা তো তুমি দেখতেছো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে তুমি ওই যে লাস্ট 12 মাস বা 24 মাসে যে খারাপ কাজগুলো করছো ওইটার একটা ইম্প্যাক্ট থাকবে না? বুঝছো ব্যাপারটা সবাই? আচ্ছা আচ্ছা ভাইয়া, এবার বুঝতে পারছি। অর্থাৎ ক্লিন হবে, 100-এ যাবে তুমি যখন একদম পুরা এই 2 বছর কোনো প্রাইভেট পাবলিক যত কাজ আসছে সব ফিডব্যাক ভালো পাইতেছো যখন, তখন আসবে। টেনশনে কিছু নাই। এটা আসলে ডিপেন্ড করে কি তোমার আসলে প্রোফাইলটা কতটুকু র্যাঙ্ক করতেছে। যেমন আমরা এখনো স্টিল যদি বিট করি, ভিউ হচ্ছে 80%, কারণ এখানে মোটামুটি 300-র উপর কাজ হয়ে গেছে উইক্সের। কিন্তু নতুন অবস্থায় দেখবা এটা 80-র নিচে নেমে গেলে বা 90-এর নিচে গেলে তোমাদের কাজ পাইতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং সবাই ট্রাই করবা, 90-এর নিচে গেলে একদম সাবধান হয়ে যাবা, এক্সট্রা কাজ নেওয়ার দরকার নেই, যতটুকু পারবা এতটুকুই নিবা, একা হাতে করবা, করতে থাকো। 100% জেএসএস রাখো, টপ রেটেড হওয়ার পর এবার তুমি রাশ আকারে কাজ শুরু করো, ঠিক আছে, সমস্যা নেই। টপ রেট যখন একটা প্রোফাইলে চলে আসে তখন ওই প্রোফাইলটা আলাদা একটা ভ্যালু হয়ে যায়। আবার টপ রেটেড থাকবে সবসময় এমন কোনো কথা নেই, এটা আমি দেখাই দিচ্ছি একটু পরেই। তাহলে জেএসএস এর ব্যাপারটা একটু ব্ল্যাক বক্সের মতো না, অর্থাৎ তুমি কিন্তু পুরো 100% প্রেডিক্ট করতে পারতেছো না যে কালকে আমি যদি $500 একটা কাজ কমপ্লিট করি আমার জিএসএস 100 হবে, বলতে পারবা? পারবা না।
কারণ তোমার প্রাইভেট ফিডব্যাক আছে, সেটা তুমি দেখতে পারো না। নাম্বার টু হইতেছে তোমার লং টার্ম রিলেশনশিপের ব্যাপার স্যাপার আছে। তারপর হচ্ছে ক্লায়েন্টের এই কি বলে ওই যে লাস্ট 24 মাসে ক্যালকুলেশন সে টান দেয়। সো অনেক হিসাব নিকাশের জন্য তুমি আসলে যেটা প্রেডিক্ট করবে এটা নাও হইতে পারে, সেটা নিয়ে টেনশনে কিছু নাই। আগে প্রত্যেক 14 দিন পর পর এটা আপডেট হইতো, এখন প্রত্যেক দিনই আপডেট হয়। ওকে। জি ভাইয়া। আর একটা কাজ ক্লোজ হওয়ার পর তুমি সাথে সাথে চিন্তা করবে না যে এসএস চলে আসবে, এটি বাড়বে। একদিন ওয়েট করবো, অন্তত একদিন পরে গিয়ে এটা বাড়ে। ঠিক আছে, গেল জব সাকসেস করে ব্যাপার স্যাপার। আচ্ছা, এই নো ফিডব্যাক এটা কি ভালো না খারাপ বলো? কোনোটাই না ভাইয়া। ভালো না খারাপও না মনে হচ্ছে। আচ্ছা, তোমার অ্যাকাউন্টের জন্য খারাপ না, আবার কষ্ট করছো, তুমি জানো এই কাজটাতে তুমি 5 স্টার পাইতেই, ক্লায়েন্ট অনেক খুশি, তাহলে তোমার লস না? এটা যে এসএসটা তোমার হ্যাঁ ভাইয়া। লস তো, দুইটাই। দেখো এটাকে আমরা যদি আমরা অনেক সময় এরকম ম্যানুপুলেট করি কিভাবে, দেখো খেয়াল করো। যে আমরা বুঝতেছি একটা ক্লায়েন্টের কাজ ভালো হয়নি, ধরো রিসেন্ট একটা কাজ দুনিয়ার মনে করো এক রিভিশন মানে দিছে দিছে দিছে, দেখো আমি তোমাদেরকে দেখাই। এটা $120 একটা ছোট্ট কাজ। ক্লায়েন্ট বলছিল যে একটা ডকুমেন্ট দিছে, দেখো এই ডকুমেন্টটাতে ক্লায়েন্টের অল্প কিছু কাজ ছিল। এটা তার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে সে বলছে যে এর নতুন একটা সার্ভিস সেকশন অ্যাড করা লাগবে, আবার ক্লায়েন্ট সেকশন অ্যাড করা লাগবে, প্রথম সেকশনের ইমেজটা আপডেট করা লাগবে, ওয়েবসাইটের কিছু ওয়াইড ইমেজ আছে ওগুলো একটু ঠিকঠাক করা লাগবে। আচ্ছা, মাল্টি ল্যাঙ্গুয়েজের কাজ ছিল উইক্সের। সো এই পেজগুলো মেনুতে ট্রান্সলেট করে দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স পেজ আছে, এখানে ছবিটা চেঞ্জ করতে হবে, মোবাইল ভার্সনে কিছু প্রবলেম আছে। ওকে। আর এগুলো হচ্ছে মেনু বার। তো এতটুকু কাজ। এখন ওর সাথে আমাদের কাজটা নেওয়ার পর ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয় স্ল্যাকে। সে নিজেই কিন্তু একটা বিশাল ফ্রিল্যান্সার। তো বেসিক্যালি ও কি করছে, আমাদেরকে আউটসোর্স করছে কোনো একটা প্রজেক্ট নিয়ে। এই যে দেখো, তারপরে 100K এর উপরে আর্নিং করে ফেলছে সে। হাবস্পট নিয়ে কাজ করে। যাই হোক, ওর হয়তো একটা পুরাতন ক্লায়েন্টের কাজ, ও পারতেছে না, হায়ার করছে আমাদেরকে। এখন ওর কথার বাইরে অনেক কিছু করাচ্ছে, পুরো মোবাইলের রেসপন্সিভ থেকে শুরু করে প্রত্যেকটা পেজ আমাদের শুধু ছিল মেনুগুলোকে ট্রান্সলেট করে দেওয়া, এখন প্রত্যেকটা পেজকে সে ট্রান্সলেশন করাই নিতেছে। হ্যাঁ, এখন আমরা স্ল্যাকে প্রত্যেকদিনই মিটিং করি, কাজ করি। তো এখন তোমরা বলতে পারো ভাই আমরা ওরা ডাইরেক্ট বলি না কেন, তোমার কাজ যা ছিল এগুলো শেষ, তুমি ক্লোজ করে দাও। তো আমরা ডিরেক্টলি বলি না, আমরা কি করি, ইনডাইরেক্টলি বলি যে ভাই একটু তাড়াতাড়ি ক্লোজ করি, আসো তাড়াতাড়ি ক্লোজ করি, হ্যাঁ তোমার কাজ তো সব শেষ, টাকা পয়সা তুমি ক্লিয়ার করে দিতে পারো। দেখো ও কিন্তু আমাদের এই টাকা পয়সা দিয়ে দিছে, এই যে টাকা ছেড়ে দিছে। স্টিল আমাদেরকে মেসেজ দিয়ে যেতেছে প্লিজ চেক করো, এই তারপর হইতেছে আহ তারপর থ্যাংক ইউ, আবার সে স্ল্যাক চেক করতে বলতেছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই কন্ট্রাক্টটাতে আমরা অনেক ট্রাই করতেছি, মানে ডাইরেক্টলি ওকে না বলে কিছু, আবার মনক্ষুণ্ণ হইতেছি, কারণ সে প্রজেক্টের বাইরে অনেক কিছু করাচ্ছে। তো আমরা এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে ডাইরেক্টলি যদি বলি এই তোমার এই সমস্ত কাজ আমি করতে পারবো না, তখন যেটা হবে ফিডব্যাকে গিয়ে আমাকে মেরে দিবে, তাই না? হয়তো 2-3 দিন আমার একটু বেশি লাগতেছে, এই সমস্ত কেসে অনেক পড়বা তোমরা, আউট অফ দ্য বক্স কাজ করাচ্ছে। তো এই সমস্ত কেসে খুব পোলাইটলি বলতে হবে যে আসলে আমরা আসলে কন্ট্রাক্টটা তাড়াতাড়ি শেষ করি, আমাদের তো যা কথা ছিল এগুলো মোটামুটি শেষ। ঠিক আছে, তারপরে এক্সট্রা আউট অফ দ্য বক্স কিছু চাইলে এগুলো করে দিবা। অনেকে স্ট্রিক্ট থাকে যে করবো না, করা যাবে না এটা। ঠিক আছে, আচ্ছা, তো এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় না যে একটা কাজ এটা ধরো আমরা করতেছি, আবার এমন হতে পারে না একটা কাজ আমরা করতে দিছে, অর্ধেক পারছে আর অর্ধেক পারিনি, ক্লায়েন্ট টাকা দিয়ে দিছে। ফিডব্যাক যদি চাই, ক্লায়েন্ট যদি ফিডব্যাক দেয়, দিবে একটা 3 স্টার 2 স্টার মেরে, এরকম হয় না? অনেকের হইতেই পারে। তাদের ক্ষেত্রে কি করবা, এই যে ধরো আমাদের আরেকটা কন্ট্রাক্টে দেখাই। ধরো এখানে একটা ক্লায়েন্ট ব্রায়ান অনেকদিন ধরে নাই, হাওয়া হয়ে গেছে।
আচ্ছা, ওর আওয়ারলি টাইম ট্র্যাক করছি আমরা, টাকা পয়সা নিছি, মোটামুটি 11 ঘন্টা টাইম ট্র্যাক করে $148 মতো নিছি। আচ্ছা, এরপর ওর সাইটটা মাইগ্রেট করে নেয়নি, মানে ওরে দেখা এখনো উইক স্টুডিওতে আসছে, সাইটটা মাইগ্রেট করে নেয়নি, আই এম নট অ্যাভেলেবেল এগুলো বলে যাচ্ছে। এখন ওর যদি আমি বলি রিভিউ দাও, রেটিং দাও, ভালো হবে? জি না। ক্লায়েন্ট, আমি তো ট্রান্সফারই করতে পারিনি। তো এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি? চুপ করে যাব, থাক, ফিডব্যাক লাগবে না, বা তুমি বুঝতেছো তোমার কাজ ভালো হয়নি, খুশি না ক্লায়েন্ট, ফিডব্যাক চার দরকার নেই। 1 মাস 1.5 মাস যাক, ক্লায়েন্ট যখন হাওয়া হয়ে যাবে, আস্তে করে কন্ট্রাক্টটা তুমি এন্ড করে দিবা। কারণ 1 মাস 2 মাস পর সে আবার আপওয়ার্কে আসার চান্স কমই থাকবে, তখন ওর কাছে আর ফিডব্যাক যাবে না। কিন্তু আমরা আমরা যদি ওকে ফিডব্যাক চাই বসাই, ও কিন্তু খারাপ রেটিং দিবে। আর ব্যাপারটা একটু বুঝাই বলি, ধরো আমরা রমজান মাসে ফল কিনতে যাই না? হ্যাঁ ভাইয়া। ফল কিনতে গিয়ে ফলের দোকানে যাই, ফলের দোকানে গেলাম, ফলের দোকানে যাওয়ার পর আমি দেখলাম আমার আগে একটা লোক ফল আপেল কিনতে গেছে, আপেল কিনতে গিয়ে ও টেস্ট করতে গেছে, টেস্ট করলো, টেস্ট করার পর আমি জিজ্ঞেস করলাম, ভাই কেমন হয়েছে, আপেলটা কি মিষ্টি? দোকানদার তো জানে তার আপেলটা পচা, দোকানদার একটা ইশারা করলো, যে লোকটা আপেল খাইছে, ভাই কিছু বললেন না। তো ওই লোকটা কি করলো? খারাপও বলে নেই, ভালোও বলে নেই, ফাটা দিছে। আমি কিন্তু বুঝলাম না জিনিসটা ভালো না খারাপ। এটাই হচ্ছে মনে করো নো ফিডব্যাক গিভেন। পরবর্তী ক্লায়েন্ট আইসা বুঝতে পারবে না যে তুমি আসলে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো। আমরা অনেক সময় অনেক ক্লায়েন্টকে বলি, রিকোয়েস্ট করি আর কি, যে আমি জানি আমার কাজটা ভালো হয়নি, সো আমি এক্সপেক্ট করব তুমি কোনো ধরনের খারাপ রেটিং বা রিভিউ আমাকে দিবা না। তুমি ওরা এভাবে বলতে পারো না, আমরা 5 স্টার দিও প্লিজ, আমি জানি আমি খারাপ কাজ করছি কিন্তু আমরা 5 স্টার দিও। তুমি বললেও এটা বাংলাদেশে সম্ভব হইলো, বাইরের একটা ইউএস বা ইউকের ক্লায়েন্ট ও চায় ও যেটা এক্সপিরিয়েন্স করছে সেটাই বলতে, এটা ওদের লয়ালিটি, তারা ম্যানুপুলেট হয় না। তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ রেটিংই দিবে, যাতে পরবর্তী কোনো ক্লায়েন্ট তোমার কাছ থেকে না ঠকে। আবার তুমি ভালো কাজ করলে ভালো ফিডব্যাক দিবে, যাতে পরবর্তী কোনো ক্লায়েন্ট তোমার কাছ থেকে ভালো সার্ভিস পায়। সুতরাং আমরা খারাপ কাজ করেও ক্লায়েন্টকে বলবো না 5 স্টার দেন, কি বলতে পারি? যে আমাকে ফিডব্যাক দিও না, কোনো ফিডব্যাক দিও না। তাহলে সে খারাপও বলো না, ভালোও বলো না, ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। মানে ও, মানে আমরা যদি বুঝতে পারি যে কাজটা ও স্যাটিসফাইড না, সেই ক্ষেত্রে ওকেই আমরা বলে দেবো যে তুমি আমাকে হ্যাঁ, কোনো যদি ফিডব্যাক ক্লায়েন্ট দিও অ্যাক্টিভ না। থাকে ওরা বলে দিবা যে আমি রিয়েলি সরি, আমি ট্রাই করছি, বাট আমি এক্সপেক্ট করবো ইউ উইল নট গিভ এ ফিডব্যাক টু মি, শেষ, নো ফিডব্যাক গিভেন রয়ে গেল। আবার ক্লায়েন্ট হাওয়া হয়ে গেলে তো বেঁচেই গেলা, 3 মাস 4 মাস পর তুমি নিজে এন্ড করে দিবা, শেষ। ঠিক আছে? ক্লায়েন্ট কতদিন পর্যন্ত ফিডব্যাক দিতে পারে ভাইয়া? যে কোনো টাইমে ফিডব্যাক দিতে পারে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এইভাবে কি ফাইবারে বলা যাবে না, ফিডব্যাক নিতে? ফাইবারে এসব এসব ফাইবারে বললে সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান করে দিবে, ঠিক আছে। ফাইবারে ফিডব্যাক ওয়ার্ডটাই নিষেধ, রিভিউ রেটিং ওয়ার্ডগুলোই নিষেধ। ওকে, তাইলে এটা আমরা একটা বুঝলাম যে নো ফিডব্যাক এটা আমরা ভালো কাজেও লাগাতে পারি। কারণ আমার দুর্বলতা ভাই- থাকতেই পারে, আমি সব কাজে 100% পারদর্শী নাই হতে পারি, সেই ক্ষেত্রে এটা তোমার জন্য একটা ভালো অপশন, ঠিক আছে। ভাইয়া আমার ফাইবারে একটা কাজ অটো কমপ্লিট হয়ে গেছে, ওই যে বায়ার ছিল না 2 দিন, তো এরপরে কোনো রেটিং রিভিউ পাইনি, কোনো জব সাকসেস করো না, ফাইবারে এটা পসিবল? 14 দিন পর্যন্ত টাইম পাবে, 14 দিনের পর আর পারবে না। তো ভাই এখন আমার এখানে তো কিছুই নেই, তার মানে এখন ও কি কোনো ব্যাড রিভিউ দিছে, মানে হিডেন যেটা ওর কাছে, এটা কি বুঝবো? হিডেন দিলে পাবলিকও দিবে, পাবলিক দিয়ে হিডেনে আসতে হবে, বুঝছো? ও আচ্ছা, ঠিক আছে। পাবলিকটা দেয় না, হিডেনটাও হয়নি, সমস্যা নেই। আচ্ছা, তো এই নো ফিডব্যাকের বিষয় ক্লিয়ার না আমরা? একটু খেয়াল রেখো, এটা আমরা জি। ভালো কাজে লাগাইতে পারি। আপওয়ার্কে ব্যাচ 4টা, একদম নিচে রাইজিং ক্লায়েন্ট আমরা অনেকেই পাইছি, খুব একটা কাজ টাজ করা লাগবে না, আমি ডিটেল বলতেছি। এরপরে ব্যাচ হচ্ছে টপ রেটেড ব্যাচ, এটা ওয়ার্ল্ডের টপ 12% ফ্রিল্যান্সার পায়, টপ রেটেড প্লাস টপ 3% ফ্রিল্যান্সার পায়। এক্সপার্ট ভেটেড এক্সট্রা অর্ডিনারি, আমার জানা মতো বাংলাদেশে 2 জন এক্সপার্ট ভেটেড ফ্রিল্যান্সার আছে মাত্র, সুতরাং এটা চিন্তা বাদ দিলাম, আমরা টপ রেটেড প্লাস পর্যন্ত যাইতে পারি। সো এটা চিন্তাই তো আগে ভাইয়া। হ্যাঁ, এখন
রাইজিং ট্যালেন্ট ব্যাচ, কোনো কাজ করা লাগবে না, কোনো কাজ করা ছাড়াই এই রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেতে পারো। শুধুমাত্র কি কি দেখো, আপওয়ার্কের টার্মস এবং সার্ভিসে রেসপেক্টফুল থাকবা, 100% প্রোফাইল কমপ্লিট থাকবে, জব সাকসেস স্কোর না আসলেও চলবে, রেগুলার বেসিস প্রপোজাল সাবমিট করতে হবে, এবং কয়েকদিন পর পর তোমার অ্যাভেলেবিলিটি ব্যাচটা চেঞ্জ করবা। এটা এটা একটু সবাই খেয়াল করো। আমরা এখানে অ্যাভেলেবেল ব্যাচ নামে একটা ব্যাচ থাকে, হ্যাঁ, যে আমি আসলে কতক্ষণ এখন সময় দিতে পারবো। এখন আমার দেওয়া আছে মোর দেন 30 আওয়ার্স পার উইক। এডিট বাটনে ক্লিক করবা, সপ্তাহে একবার বা দুইবার চেঞ্জ করবা। যেমন এই সপ্তাহে আমি দিলাম মনে করো less than 30 weeks, আবার কয়েকদিন পরে আমি দিলাম অ্যাজ নিডেড, ওপেন টু অফার, যত সময় লাগে আমি করে দিতে পারবো। সো এটা রেগুলার বেসিস চেঞ্জ করলে আপওয়ার্ক ভালোভাবে দেখে। আপওয়ার্কে এখানে দুইটা ভেরিফাই ব্যাচ দেখতেছি, একটা হচ্ছে ফ্লুয়েন্ট ভেরিফাইড, ইংলিশে ফ্লুয়েন্ট ভেরিফাইড ব্যাচ। আপওয়ার্কে প্রথম 5টা ক্লায়েন্ট তোমাকে যখন রেটিং বা রিভিউ দিবে, তখন তার কাছে একটা অপশন চাবে যে এই ফ্রিল্যান্সারটা ইংলিশে ফ্লুয়েন্ট কিনা। যদি টিক দিয়ে দেয়, এরকম 5টা ক্লায়েন্ট যখন টিক দিবে, তখন তোমার কাছে ফ্লুয়েন্ট ব্যাচটা চলে আসবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন 100টা ক্লায়েন্টের মধ্যে 5টা দিলেও আসবে, 5টার মধ্যে 5টা দিলেও আসবে, জাস্ট প্রথম 5টা ক্লায়েন্ট, মানে জাস্ট ওরা দেখে যে 5টা ক্লায়েন্ট ওরা ফ্লুয়েন্ট বলতেছে কিনা, তাইলেই হবে। আরেকটা ব্যাচ দেখা যাচ্ছে 24 আওয়ার রেসপন্স টাইম। আচ্ছা, এটার কোশ্চেনে যদি ধরো, দেখবা ইনভাইটেশন, দিস ফ্রিল্যান্সার রেসপন্স টু মোস্ট ইনভাইটেশন উইদিন 24 আওয়ার্স। তো এই ব্যাচটা পাওয়ার জন্য তোমাদের যে ইনভাইটেশন গুলো আসে না, এরকম আহ, 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 এরকম ইনভাইটেশন, সি অল নোটিফিকেশনে গেলে দেখবা ইনভাইটেশন অনেক সময় আসে। এই ইনভাইটেশন যখনই আসবে, দেখাইছিলাম না ইনভাইটেশনের ক্লাসে, যে এই যে ইনভাইটেশন, হয় তুমি সেটা একসেপ্ট করবা, ডিক্লাইন করবা বা রেফার করবা, কিন্তু সেটাই 24 ঘন্টার মধ্যে করবা। বুঝছো, অনেক সময় আমাদের নোটিফিকেশন মিস হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস কিছুক্ষণ পর পর ফাইন ওয়ার্কে গিয়ে প্রপোজাল অ্যান্ড অফার নামে যে অপশনটা আছে, এখানে গেলে তুমি দেখবা ইনভাইটেশন সেকশনে কোনো জব দেখা যাচ্ছে কিনা। তাহলে ইনভাইটেশন একসেপ্ট করবা, 24 ঘন্টার মধ্যে তখন ওই ব্যাচটা পেয়ে যাবা। আচ্ছা, এই রাইজিং ট্যালেন্ট ব্যাচ নতুন অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। যাদের পুরাতন অ্যাকাউন্ট, এই ব্যাচটা আপওয়ার্ক দিতে চায় না। ঠিক আছে, নতুন অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য। এবার টপ রেটেড ব্যাচ, জব সাকসেস স্কোর 90+ থাকতে হবে, অ্যাকাউন্টের বয়স 90 দিন মিনিমাম হইতে হবে, মানে 3 মাসের আগে টপ রেটেড ব্যাচ পাওয়া টাফ। তুমি আজকে অ্যাকাউন্ট খুলছো, তোমার অ্যাকাউন্টের বয়স 90 দিন না হলে দিবে না। আচ্ছা, এই যে 90% জব সাকসেস, এটা খালি পাইলেই হয়ে যাবে না, এটা ধরে রাখতে হবে 13 উইক আউট অফ লাস্ট 16 উইক। এটা আবার কি জিনিস? তার মানে লাস্ট 16 উইক, লাস্ট 4 মাস। 16 উইকে কয় মাস হইতেছে? 4 4 16। 4 মাস। এই লাস্ট 4 মাসের মধ্যে 13 উইক, মানে 3 মাসের 1 সপ্তাহ বেশি আর কি, 13 উইক পাইতে হবে। এটা হচ্ছে টানা 13 উইক ধরে রাখতে হবে এরকম না, মানে 16টা উইক, লাস্ট 16টা উইকের ক্যালেন্ডারের ভিতরে 13টা উইক থাকলেই হবে। এটা আমরা এই ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে, খেয়াল করো। একটু বোঝার চেষ্টা করো এই ম্যাট্রিক্সটা। এখানে নভেম্বরের 7 তারিখ, নভেম্বরের 14 তারিখ, নভেম্বরের 21 তারিখ, জাস্ট বোঝানোর জন্য, নভেম্বরের 28 তারিখ। আচ্ছা, তো দেখো এই ফ্রিল্যান্সার লাস্ট 16 উইকের, মানে নভেম্বরের 7 তারিখে তার লাস্ট 16 উইকের একটা ক্যালকুলেশন এরকম আপওয়ার্কের কাছে থাকে, যে লাস্ট উইকে তার 90 ছিল, তার আগের উইকেও 90, তার আগের উইকেও 90, তার আগের উইকে 90-র কম, তার আগের উইকে 90-র কম, কিন্তু তার আগের উইকে 90 90 90 90 90। তাইলে এখানে 16টা উইকের মধ্যে কয়টা উইক বাদ গেছে? 4টা না? একটা, দুইটা,
তিনটা, চারটা বাদ গেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে লাস্ট 16 উইকের মধ্যে তার 12 উইক গ্রিন ছিল বা 90+ জব সাকসেস ছিল, তাই না? এই যে 12 উইক, তাহলে কি সে পাবে টপ রেটেড ব্যাচ? পাবে না, ক্রস দিয়ে দিছে, কারণ 13 উইক লাগবে। এটা বুঝছো? জি। জি ভাইয়া। আচ্ছা, তার পরের সপ্তাহে আবার আপওয়ার্ক ক্যালকুলেশন করলো, এখানেও দেখলো লাস্ট 16 উইকের মধ্যে চারটা মিসিং আছে, তাহলে 12 উইক পাইলো না। তার পরের উইকে গেল, এ দেখো এখানে দুইটা ছিল না, দেখো একটা কি নিচে নেমে গেছে না? আবার নতুন একটা যে ঢুকছে ওইটা 90+। তাইলে এখানে 16 উইকের মধ্যে দেখতেছি তিনটা বাদ গেছে, একটা বাদ গেছে, দুইটা বাদ গেছে, তিনটা বাদ গেছে। তাহলে 16 - 3, 13 উইক সে 90+ ধরে রাখছে, সে টপ রেটেড ব্যাচ পেয়ে যাবে। তারপরের উইকেও ক্যালকুলেশন করে দেখা গেল যে দুইটা বাদ, 16টা থেকে দুইটা বাদ, 14 থাকবে টপ রেটেড। তারপরের উইকে আবার খেয়ে গেছে 90 নিচে, তাহলে কি হবে? 16টার মধ্যে 13টা তখনও টপ থাকবে। রেটেড থাকবে। তারপরের উইকে গিয়ে আবার খাইছে 90-এর নিচে, 16টার থেকে চারটা বাদ চলে গেছে, 12টা রইলো, তখন আবার টপ রেটেড ব্যাচ নিয়ে যাবে। সহজ না ক্যালকুলেশন? জি ভাইয়া। সুতরাং মানে ভাইয়া ও নিয়ে যাবে আবার দেবে, এভাবেই দিবে চলবে। দিবে, হ্যাঁ, এটা আসা যাওয়া করতে থাকবে, ঠিক আছে। আর ভাইয়া বলছি, জব সাকসেস স্কোরটা কি অটোমেটিক ডাউন হয় কোনোভাবে? হ্যাঁ, অনেক সময় ওই 1 মাস 2 মাস টানা কাজ না করলে অটো ডাউন হয়ে যায়, আবার 6 মাস টানা কাজ না করলে ওই জব সাকসেস স্কোর হাওয়া হয়ে যায়, বুঝছো? আবার নতুন করে কাজ করে আবার তারপর নতুন উঠাই করে নেবে। কাজ করলে আবার দিবে। আচ্ছা, তাহলে টপ রেটেড ব্যাচের জন্য 90%-এর যে 13 উইকের ক্যালকুলেশন, এটা বুঝে গেছো। অ্যাকাউন্টের বয়স 3 মাস হইতে হবে মিনিমাম। প্রোফাইল তো আমরা 100% কমপ্লিট করছি, এটা নিয়ে টেনশন নাই। আর লাস্ট 12 মাসে অ্যাটলিস্ট $1,000 আর্নিং থাকতে হবে। পারবা না? সহজ তো এটা, খুব বেশি টাফ না। প্রত্যেক মাসে আসতে হবে এরকম না, লাস্ট 12 মাসে 1,000 আসলেই হবে। $900 অনেক সময় দিয়ে দেয়, যদি নতুন একটা কাজ রানিং থাকে আর কি। এই তো, এগুলো হচ্ছে রুলস। আর নতুন করে অ্যাকাউন্টের অ্যাভেলেবিলিটি ব্যাচটা চেঞ্জ করবা। অ্যাকাউন্টটা রিসেন্টলি কোনো অ্যাকাউন্ট হোল্ড বা কোনো কমপ্লেন না থাকলেই হবে। রেগুলার বেসিস ইনভাইটেশন প্রপোজাল এগুলো পাঠাইতে হবে। এই শর্তগুলো মানলে টপ রেটেড পেয়ে যাবে। হ্যাঁ, 13 উইকের ভিতরে মানে 13টা সপ্তাহের ভিতরে যদি মানে 13টা মানে সপ্তাহ মিলাই কি আমাদের টপ রেটেড ব্যাচটা দিবে, নাকি 13 সপ্তাহ তেরো ভিতরে সপ্তাহ যদি কোনো? 13 সপ্তাহ রাখতে হবে তোমাকে, মানে অ্যাকাউন্টে জব সাকসেস স্কোর আসছে মনে করো আজকে। এবার তুমি এখন আগে কতদিন আগে কাজ শুরু করছো এটা ব্যাপার না, তোমার জব সাকসেস স্কোর 90 হয়েছে আজকে, মনে করো, ধরো এই যে আমার এখানে 80 থেকে আমার আজকে মনে করো 90 হইলো, জাস্ট বুঝো, ধরো আমার এতদিন 2-3 বছর কি হয়েছে এগুলো ফ্যাক্ট না। এখন আমার জেএসএস মনে করো 90 আসলো আজকে। আচ্ছা, এই আজকের থেকে ক্যালকুলেশন শুরু হবে। এবার সে গণা শুরু করবে লাস্ট 16 উইকে আমার কত 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 ছিল, লাস্ট 16 উইকের মধ্যে আমি 90+ কয়টা উইকে রাখতে পারছি। আমি যদি 16টার মধ্যে 13টা না রাখতে পারি টপ রেট পাবো না। আচ্ছা, মনে করো আমার এতদিন ছিল না 90, আজকে শুরু হয়েছে, তাহলে আজকের থেকে 13 উইক আমি যদি টানা রাখতে পারি তাহলে টপ রেট পাবো, বুঝো নি? আবার 14 নম্বর উইকে যদি আমি একটা মিস করে ফেলাই, বাদ পড়ে যাবে। আবার 15 নম্বর উইকে গিয়ে আমি আবার টপ রেট 90+ পাইলাম, তাহলে ও লাস্ট 16 উইকে খালি ক্যালকুলেট করবে যে 13 উইক আছে কিনা, 16 উইকের মধ্যে 13 উইক আছে কিনা, সবুজ, তাইলে দিয়ে দিবে, বুঝো নি? ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি, এবার বুঝছি। আজকেও যদি তুমি 90+ পাও, তোমার আরো 3 মাস লাগবে সামনে টপ রেট তিন পাওয়ার মাসও জন্য। অপেক্ষা করবে, এর ভিতরে যদি 3 বার ডাউন হয় তারপরেও পাবো, যদি 4 বার যদি 4 বার হয়ে গেলে আবার তখন হয়ে আবার যায় পাবা না। রাইট। পাবো না। জি ভাইয়া, জি জি ভাইয়া। আবার তারপরে যে সময় 90+ হবে তখন আবার চান্স থাকবে হ্যাঁ, তখন আবার চান্স থাকবে। অপেক্ষা করার। হ্যাঁ, জি অপেক্ষা করো, জি। জাস্ট ও 16 উইক এভাবে গুনবে, 16 উইকের মধ্যে তোমার 13 উইক তুমি 90+ রাখতে পারছো কিনা, শেষ। আচ্ছা, এবার টপ রেটেড প্লাস ওয়ার্ল্ডের টপ 3% ফ্রিল্যান্সার, সবই একই। দেখো 90% জব সাকসেস থাকতে হবে, 90% অ্যাকাউন্টের বয়স 90 দিন, সবই একই। আচ্ছা, $1,000 জায়গায় ওরা লাস্ট 12 মাসে $10,000 করছে, কত? $10,000। এটাও গেটেবল, খুব একটা আহামরি কিছু না। গ্যাঞ্জাম হইছে একটা লার্জ কন্ট্রাক্ট থাকতে হবে। কয়টা? একটা লার্জ কন্ট্রাক্ট 12 মাসের ভিতরে। এই লার্জ কন্ট্রাক্টের ক্যালকুলেশন আমরা যদি দেখি, আপওয়ার্কে টপ রেটেড প্লাসের লার্জ কন্ট্রাক্টের একটা
ক্যালকুলেশন আছে তাদের কাছে। দেখো এই যে, মানে কোনো একটা ক্লায়েন্ট থেকে একটা প্রজেক্টের আন্ডারে যারা অ্যাকাউন্টিং এ কাজ করো $10,000 নিতে হবে, অ্যাডমিনে কাজ করলে $10,000, কাস্টমার সাপোর্ট $20,000, ডিজাইন গ্রাফিক ডিজাইনারদের জন্য একটু কম আছে $5,000 একটা প্রজেক্ট থেকে। যারা ওয়েবে কাজ করতেছো তাদের $15,000। এখন একটা প্রজেক্ট থেকে একটা ক্লায়েন্টের একটা মানে জব থেকে $15,000 টাফ না? রিয়েলি টাফ। জি ভাই। অসম্ভব ভাইয়া। অসম্ভব ঠিক না, টাফ। এখন এটার জন্য একটা সিস্টেম আমি তোমাদেরকে শিখিয়ে দিই, যেটা আমরা করছি। হ্যাঁ, দেখো আমার অ্যাক্টিভ কন্ট্রাক্টের মধ্যে একটা কন্ট্রাক্ট আছে, যদি এটা এখন আপনার পজ করে রাখছে। দেখো এই জবটাতে যদি আমরা ঢুকি, ধরো হয় না একটা ক্লায়েন্ট, তুমি তার সাথে রেগুলার বেসিস কাজ করতেছো, ও আইসা আবার অর্ডার দিচ্ছে, আবার অর্ডার দিচ্ছে। দেখো এখান থেকে আমি $4,000 মতো নিছি। কিরকম দেখো, খেয়াল করো। ও বলছে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে। তো ওর সাথে আমি আগে কাজ করছি এবং আমাদের সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা হয়। আমেরিকার একটা এজেন্সি, ওর হাতে 7-8টা ওয়েবসাইটের মেনটেনেন্সের কাজ, নতুন নতুন আরো অনেক ওয়েবসাইটে কাজ পায়। একটা অর্ডার দিছে আমাদেরকে, দুইটা অর্ডার দিছে, 3 নম্বরের সময় আমি তো বুঝে গেছি ও তো রেগুলার আমার কাজ দিবে। ওরে বলছে ভাই একটা কন্ট্রাক্ট অন করে রাখো, কন্ট্রাক্ট এন্ড করবা না, নতুন কাজ আসলে মাইলস্টোন অ্যাড করবা। এই যে দেখো মাইলস্টোন কই গেল, শো অল। আচ্ছা এই ধরো আর্জেন্ট ওয়েব ডেভেলপার লাগবে, $460 একটা কাজ দিছে। তো নতুন একটা ওয়েবসাইট আমরা ডেভেলপ করছি, ওই একই প্রজেক্টের ভিতরে আরেকটা মাইলস্টোনে দেখো $980 একটা কাজ দিছে। আবার নতুন একটা ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করছি, এখানে $1,000 একটা কাজ দিছে। আচ্ছা লরা ডি ফ্রাঙ্কো নামে একটা ওয়েবসাইট আছে, এইটার একটা কাজ করছি, $620 দিছে। আবার ওয়েবসাইট স্পিড অপটিমাইজের একটা কাজ করছিলাম, $500 দিছে। ব্লিসফুলের একটা ওয়েবসাইট আপডেটেশনের কাজ করছিলাম 700। তাহলে কি একই প্রজেক্টের আন্ডারে মাল্টিপল মাইলস্টোনে কাজগুলো যদি নিতে পারো, মানে তোমরা যদি এরকম একটা এজেন্সি ক্লায়েন্ট পাও যা রেগুলার বেসিস কাজ আছে, তোমার রেগুলার বেসিস কাজ দেয়, ওই কন্ট্রাক্টর এন্ড করবা না, চলতেই থাকবে চলতেই থাকবে। বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া, ওনাকে বুঝতে বলে দেবো যে পেরেছি। কন্ট্যাক্ট ইন করো না, তুমি মাইলস্টোনে দাও, রেগুলার নতুন কাজ মাইলস্টোনে বা কাজ করো। মাইলস্টোনে দাও। হ্যাঁ, 1 মাস পর আসুক, 2 মাস পর আসুক, 5 মাস পর আসুক, সমস্যা নেই, ওপেন থাকবে। বুঝো নাই? জি ভাইয়া হচ্ছে। ওকে, তাহলে এই হইলো টপ রেটেড প্লাসের জাস্ট রিকোয়ারমেন্টে। কিছুই না, একটাই খালি গ্যাজাম লাগাইছে, যেটা হচ্ছে একটা লার্জ কন্ট্রাক্ট এবং এটার অ্যামাউন্ট কিন্তু বিশাল। হুম। আর $10,000 এটা সম্ভব, মানে আহামরি টাফ কিছু না, লাস্ট 12 মাসে $10,000 সম্ভব যদি একটা দুটা ভালো ক্লায়েন্ট পেয়ে যাও। আচ্ছা এক্সপার্ট ভেটেড ইনভাইটেশনের মাধ্যমে পাবা, এটা সাধারণত আমি যেটা দেখছি যে 300 থেকে 500 কে, অর্থাৎ 3 কোটি থেকে 5 কোটি টাকা যখন ইনকাম করবা আপওয়ার্ক থেকে, তখন গিয়ে ইনভাইটেশনটা আসে। মানে বুঝছো, আর্নিং এর এমন থাকে না, টোটাল আর্নিং 100 কে, একটু আগে দেখালাম একটা ক্লায়েন্টের, ওরকম আর্নিং এর অ্যামাউন্ট 300 কে 500 কে যখন আর্ন করে ফেলবা, এটা এখন আর 5-10 বছর লাগবে তোমাদের এখানে যাইতে, তারপরে গিয়ে একটা ইনভাইটেশন পাবা। তখন তোমাকে আপওয়ার্কের ট্যালেন্ট ম্যানেজাররা তোমার টেকনিক্যাল বিভিন্ন অ্যাসেসমেন্ট করবে, তোমার যে ডোমেইন বা তুমি যে জিনিসটা জানো সেই রিলেটেড সফট স্কিল অ্যাসেসমেন্ট করবে, তোমার বিভিন্ন ধরনের রিলায়েবল এক্সিকিউশন টেস্ট করবে, কমিউনিকেশন টেস্ট করবে, পার্সোনাল ইন্টারভিউ নিবে। তারপর যদি মনে করে এক্সপার্ট ভেটেড ব্যাচের জন্য তুমি রিলায়েবল, তখন এক্সপার্ট ভেটেড ব্যাচটা দিয়ে দিবে, আর নাইলে দিবে না। আচ্ছা এটাও আবার সব নিশে অ্যাভেলেবেল না, ওয়েবে আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টে আছে, গ্রাফিক ডিজাইনারদের জন্য আছে, ডিজিটাল মার্কেটারদের জন্য আছে। ওকে, আচ্ছা এই হলো এক্সপার্ট ভেটেড ব্যাচটা। ক্লিয়ার না? জি ভাইয়া বুঝছি। জি। আচ্ছা এবার আমরা চলে আসি আপওয়ার্কের ইন্টারফেস গুলো, একটু হালকা পরিচিত হয়ে আসি। দেখো ফাইন্ড ওয়ার্কের নিচে জব খোঁজার জন্য ফাইন্ড ওয়ার্ক, এটা আমরা সবাই জানি। আচ্ছা কোনো জব যদি আমার কাছে ভালো লাগে, আমি যদি এখানে একটা সেভ, এটাকে ফেভারিট বা সেভ বলা হয়, তুমি যখন ফেভারিট করবা এই রিলেটেড কাজ তোমার এই ইন্টারফেসে বেশি বেশি আসবে। ঠিক আছে? আর এই যে সেভ জব গুলো তুমি এখানে পাবা, এই সেভ জব নামে যে ট্যাব আছে এখানে পাবা। এটা খুব বেশি আহামরি, মানে আমার কাছে ইম্পর্টেন্ট ফিচার মনে হয়নি। ঠিক আছে? আচ্ছা প্রপোজাল এন্ড অফার, দিস ইজ গুড। এখানে গিয়ে তুমি দেখবা তোমার রানিং কি কি অফার ঝুলতেছে, যেমন আমাদের উইক্সের একটা স্পিড অপটিমাইজেশনের কাজ আসছে, আমরা অফারটা ঝুলাই রাখছি। আচ্ছা আমরা কারণ এখনো শুরু করি নেই, এবং আমাদের কাছে যদি মন আছে, যেহেতু আওয়ারলি কাজ, ঝুলায় রাখার ব্যাপারটা আমরা
বলছিলাম ঝুলে রাখার ব্যাপার। হুম, বলছিলাম তো নাকি? জি ভাইয়া বলছিলেন। আচ্ছা, আওয়ারলি কাজে ঝুলে রাখার অপশন নাই, কারণ আমার টাইমটা করতে হবে। সুতরাং এই ক্লায়েন্টের কাজ শুরু করতে গেলে একসেপ্ট করতে হবে, একসেপ্ট করে কাজ করতে হবে। আর ফিক্সড প্রাইজের কাজ দেখো, ওই যে যে ক্লায়েন্টের কাজটা যেটা দেখাইছিলাম। ওই যে কিছুটা করে ওকে দেখায় ও হ্যাঁ স্যাটিসফাইড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতেছে। তারপরে গিয়ে আমরা অফার অ্যাকসেপ্ট করছি, রাইট রাইট রাইট। এই যে দেখো, আমরা অ্যাকসেপ্ট করছি কখন? অনেক দূর আগানোর পর। এই যে ওর একটা অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টের সাথে আমার অ্যাসিস্ট্যান্টে বসাই দিছি, দুই অ্যাসিস্ট্যান্ট মিলে কাজ করছে, যাই হোক। তারপরে হইতেছে তোমার মাল্টি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কাজ হচ্ছে। তারপরে মানে অনেক আপডেটের পর গিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ হবে। তারপর গিয়ে অফারটা অ্যাকসেপ্ট করছি। এটা ঝুলায় রাখা বলে। সো আওয়ারলি প্রাইসে ঝুলায় রাখার অপশন নেই, ফিক্সড প্রাইসে ঝুলায় রাখতে পারো। আচ্ছা, তো এছাড়াও অ্যাক্টিভ প্রপোজাল যেগুলো, যে সমস্ত প্রপোজাল গুলো তুমি পাঠাইছো, এই প্রপোজাল গুলার স্ট্যাটাস চেক করতে পারবা তুমি। হ্যাঁ, যেমন সাবমিট করছো যেগুলা, এই যেমন এটা ভিউ হইছে, ভিউড বাই ক্লায়েন্ট, ভিউড বাই ক্লায়েন্ট, এই দেখো এগুলো বুস্ট করা, এটা বুস্ট ছাড়া, এটা বুস্ট আউটবিট হয়ে গেছে, আউটবিট হয়ে গেছে। তো এখান থেকে তুমি দেখতে পাবা রেগুলার বেসিস তুমি বিট করতেছো কিনা, এবং তোমার বিটগুলো কেমন হারে ভিউ হচ্ছে। নতুন অবস্থায় 5টা থেকে 6টা কাজে বিট করলে একটাতে ভিউ হওয়া উচিত। 50টা কাজ কমপ্লিট করে ফেললে 40% জবে ভিউ হওয়া উচিত। ঠিক আছে? আর টপ রেটেড পেয়ে গেলে 2টা কাজে বিট করলে একটা ভিউ হওয়া উচিত। এগুলো আমার স্ট্যাট। এখন তোমরা ফিউচারে যখন কাজটা রেগুলার বেসিস বিট করবা, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, ভাই 5টায় বিট করছে, একটাই ভিউ হয়েছে কিন্তু কোনো মেসেজ আসে নাই, বা 3টা ভিউ হয়েছে 2টা মেসেজ আসছে, এইরকম বিভিন্ন স্টেট আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবা, কানেক্টেড থাকবা যখন রেগুলার বেসিস বিট করা শুরু করবা আর কি। ঠিক আছে? তো মাথায় রাখবা যে এটা ডিপেন্ড করে তোমার অ্যাকাউন্টের গ্রোথের উপর। এখন তোমার অ্যাকাউন্টে কাজ নেই, এরকম হইতে পারে 6টা 7টা কাজে বিট করছে, একটাও ভিউ হয়নি, টেনশনে কিচ্ছু নেই। অ্যাকাউন্টের বয়স যত পুরাতন হবে, কাজ যত ঢুকবে, তত ভিউ এর পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে? তোমার 100% জিএসএস টপ রেটেড নিয়ে বিট করো, দেখবা 5টার মধ্যে 4টেই ভিউ হইতেছে। ভিউড বাই ক্লায়েন্ট, ভিউড বাই ক্লায়েন্ট, ভিউড বাই ক্লায়েন্ট, ভিউড বাই ক্লায়েন্ট হবে। ইন্টারভিউ পাবা একটা দুইটা। আচ্ছা, যাই হোক, এটা হইলো আমাদের এই প্রপোজাল অ্যান্ড অফারের ইন্টারফেস। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যখন আপওয়ার্কের টপ রেটেড ব্যাচ পাবা, প্রিমিয়াম প্রফেশনাল ক্লাব নামে একটা ক্লাব আছে। হ্যাঁ, আমাদের আমাদের না, এটা সারা বাংলাদেশের যত টপ রেটেড ফ্রিল্যান্সার আছে তারা এখানে কানেক্টেড। 1.8K মেম্বার আছে এখানে। হ্যাঁ, প্রিমিয়াম প্রফেশনাল ক্লাব। এখানে যারা মেম্বার আছে সব মিলিয়নার বলতে পারো। ঠিক আছে? মানে কিছু কিছু মানুষ আর কি। তো এখানে জয়েন হয়ে যাও, অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র জানবো আর কি। আচ্ছা, তারপর ফাইবারে তোমরা যারা আসো, বা এফওবি গ্রুপে তো সবাই জয়েন আসো, তাই না? ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে। জি ভাইয়া। এই গ্রুপে সবাই জয়েন হয়ে থাকো, এখানে অনেক ইনফরমেশন শেয়ার হয়। এখানেও প্রায় 800 এর মতো মানুষজন আছে। আচ্ছা। হ্যাঁ, এর সবাই জয়েন নিতে পারবে, এফ ও বি বা ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ, আমি এয়া দিয়ে দিতেছি। আমি এখানে অ্যাডমিন হিসেবে আছি আর কি। হ্যাঁ, আমরা সহ কয়েকজন মানুষ অ্যাডমিন হিসেবে আছি, এটাতে জয়েন হয়ে থাকে, অনেক ইনফরমেটিভ জিনিস জানবা। তারপর আমরা কইছিলাম কইছিলাম আচ্ছা, ইন্টারফেসে আমরা এটা দেখলাম। এরপরে ইন্টারফেসটা হচ্ছে সার্ভিস। সার্ভিস অপশনে কি আছে? আমাদের যে সমস্ত কাজগুলো আমরা প্রজেক্ট আকারে দিছি, কনসালটেশন 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 এবং প্রজেক্টগুলো এখানে দেখা যায়। আচ্ছা, প্রমোট উইথ অ্যাড এর দরকার নাই, ডাইরেক্ট কন্ট্রাক্ট জিনিসটা আমি একটু পরে বুঝাবো। আচ্ছা, তোমার রানিং কাজগুলো এখানে দেখতে পাবা, ইওর অ্যাক্টিভ কন্ট্রাক্টস নামে যে অপশনগুলো আছে, এখানে তোমার রানিং কাজগুলো দেখতে পাবা। ভাইয়া যে প্রজেক্ট থেকে কাজ আসার সম্ভাবনা কেমন? আসে ভাই, আসে, অনেক আসে। আমি তো দেখাইছিলাম, অনেক আসছে আমার। একটা একটা আমার শুধু শপিফাই এটা র্যাঙ্ক করছিল এই প্রোফাইলে, এখানে প্রচুর নক আসছে। আর আমাদের আরেকটা প্রোফাইলে হচ্ছে উইক্স এর এসইও র্যাঙ্ক করছে, ওইখানে তার প্রত্যেক দিনই একটা দুটো করে নক আসে। খারাপ না, বাট স্টিল আমি বলবো বিট ছাড়া মানে প্রজেক্টের জন্য কাজ আসবে এরকম থিঙ্ক করে বসে থাকবা না। আপওয়ার্কে প্রজেক্ট ফাইবারের মতো পপুলার হয়নি। এখানে এখনো মানুষজন বা ক্লায়েন্টরা জব পোস্ট করে প্রপোজালের এগেইনস্টে হায়ার করতে ভালোবাসে। বিট করা ছাড়া সাকসেসের কোনো অপশন নাই আপওয়ার্কে। আচ্ছা, অ্যাক্টিভ কন্ট্রাক্ট যেগুলো রানিং আছে, এই রানিং কন্ট্রাক্টের মধ্যে যেগুলা অলে সব দেখবা, আওয়ারলিতে যেটা আওয়ারলি কাজ চলতেছে, ফিক্সড প্রাইসে এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাওয়েটিং, পেমেন্ট রিকোয়েস্ট। 3টা কি জিনিস? অ্যাক্টিভ মানে কি? যে কাজগুলো আমার কান্ধে ঝুলে আছে। আমার কাঁধে ঝুলে আছে মানে কি? মাইলস্টোনটা
অ্যাক্টিভ, এবং এই কাজটা মাইলস্টোন আমি এখনো সাবমিট করি নাই। বুঝছো না, বুঝো নাই? হ্যাঁ। বুঝছি বুঝছি ভাইয়া। ভাই, বুঝছি। যেমন ওই যে আপনার ওই ক্লায়েন্টটা, ওটা তো এটার ভিতরে আছে না, ওই যে যেটা কন্ট্যাক্ট ইন করেন নাই? না না, ওইটা তো আমার টাকা দিয়ে দিছে। টাকা দিয়ে দেওয়া মানে কি, মাইলস্টোন ক্লোজ করে দিছে সে। এই যে দেখো, ওটা মাইলস্টোন ক্লোজ। কারণ এটার মধ্যে ঢুকলে তুমি দেখবা এটার মাইলস্টোনটা আমি সাবমিট করে দিছি, এবং ওই টাকাটা আমাকে পেডও করে দিছে, দেখছো? পে করে দিছে না? জি এখানে ভাইয়া। কি কোনো রানিং মাইলস্টোন আর আছে? নাই তো। না মানে ওই যে একটা ক্লায়েন্টের দেখালেন না যে মাইলস্টোন কমপ্লিট, এই মাইলস্টোনে কাজ দিতে আপনার এই যে এজেন্সির ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে। কন্ট্রাক্ট ইন না করতে। আচ্ছা, ওইটাও তোমার এখানেই থাকবে, অ্যাওয়েটিং এ থাকবে, কারণ তার নতুন কোনো মাইলস্টোন এখন নাই। নতুন কাজ যখন আসবে তখন আমাকে আবার মাইলস্টোন ওপেন করে দিবে। সোজা কথা, অ্যাক্টিভ মাইলস্টোন মানে কি, যেখানে তোমার মাইলস্টোন সাবমিট করার মতো অপশন আছে, জব আছে রানিং, এখনো তুমি সাবমিট করো নাই, সেটা এখানে। যেটা সাবমিট করে দিছো, ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতেছি। হয় ক্লায়েন্ট একসেপ্ট করবে, কদিন পর একসেপ্ট করতে পারে, একসেপ্ট যদি না করে কদিন পর অটো একসেপ্ট হবে, 14 দিন, এটা তো জানো। আমি একটা মাইলস্টোন সাবমিট করে দিলাম, সাবমিট করার পর ক্লায়েন্ট একসেপ্ট করে না, একসেপ্ট করে না, ফাইবারে 3 দিন, আপওয়ার্কে 14 দিন, মনে থাকবে? জি ভাইয়া। অর্থাৎ এটা অটো একসেপ্টের একটা ব্যাপার স্যাপার আছে, অটোমেটিক্যালি আপওয়ার্ক একসেপ্ট করে দিবে ক্লায়েন্ট যদি অ্যাভেলেবেল না থাকে। আচ্ছা, তাহলে অ্যাওয়েটিং মাইলস্টোন গুলোতে সবগুলো আমি হয় আমি আমি সাবমিট করে দিছি, ক্লায়েন্ট নতুন মাইলস্টোন অ্যাড করে নাই, বা কাজ শেষ, এগুলো অ্যাওয়েটিং এ আছে। আর পেমেন্ট রিকোয়েস্ট মানে কি, আমি সাবমিট করছি মাত্র, 14 দিন হয় নাই, ক্লায়েন্টও অ্যাকসেপ্ট করে নাই। বুঝো নাই? জি অ্যাক্টিভ মানে কি, আমার হাতে রয়ে গেছে, এই মাইলস্টোন আমি সাবমিট করবো, সাবমিট করার পর এটা পেমেন্ট রিকোয়েস্টে চলে যাবে, শেষ। ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে ফেলাইলে এটা অ্যাওয়েটিং এ চলে আসবে নতুন মাইলস্টোনের জন্য। ওকে, শেষ। বুঝছো না? জি। আচ্ছা, ঠিক আছে। এখানে কন্ট্রাক্ট হিস্ট্রিতে গেলে তোমার যত কন্ট্রাক্ট আছে সমস্ত কন্ট্রাক্ট দেখতে পারবা, মানে রানিং, এন্ডেড, সমস্ত কন্ট্রাক্টই দেখতে পারবা। আওয়ারলি ওয়ার্ক ডায়েরি, এটা আমি বলছি, আওয়ারলি কাজের ওয়ার্ক ডায়েরি গুলো তোমরা এখান থেকে দেখতে পারবা, যে সমস্ত, এই যেমন আমার একটাই আওয়ারলি প্রজেক্ট এখন চলতেছে, সরি, তুমি এখানে যেটা আওয়ারলি আছে, ওই আওয়ারলি কাজের ওয়ার্ক ডায়েরি গুলো এখান থেকে দেখতে পারবা, যেগুলো রানিং আছে আর কি। ফাইন্যান্সে দেখো, ফাইন্যান্সিয়াল ওভারভিউ, এটা কি জিনিস, ভালো করে খেয়াল করো। কোনো একটা অফার তুমি যখন একসেপ্ট করবা, সেটা তোমার ওয়ার্ক ইন প্রোগ্রেসে চলে যাবে, কাজটা সাবমিট করে দিলে ইন রিভিউতে চলে যাবে, কাজটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে ফেলে পেন্ডিং এ চলে যাবে। পেন্ডিং এ যাওয়ার পর 5 দিন পর অ্যাভেলেবেলে যাবে, এটা দেখাইছিলাম না আওয়ারলি কাজের ক্ষেত্রে? মানে এখানে দেখো, প্রত্যেক ফ্রাইডে পর্যন্ত যে টাকা থাকবে ওটা বুধবার দিন রিলিজ হবে, তাই না? জি জি। বলছিলাম না? আবার আওয়ারলি কাজের ফিক্সড প্রাইসের ক্ষেত্রে 5 দিন টাইম লাগবে। ফাইবারে কিন্তু কয়দিন? 14 দিন। ফাইবারে টাকা তোমার ক্লায়েন্ট একসেপ্ট করে ফেললে ওটা 14 দিনের আগে হাতে পাবা না, আপওয়ার্কে 5 দিন, মনে থাকবে? সুবিধা আছে। আর আপওয়ার্কে কত পার্সেন্ট কাটে? 10%, সুবিধা আছে। ফাইবারে 20%, তাই না? জি ভাইয়া। আর কিছু সুবিধা অসুবিধা আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আসলে জানতে চাচ্ছ যে আমার কোন টাকা কখন ঢুকবে। একটু নিচে নামলেই দেখবা এই যে একটা ক্লায়েন্টের টাকা আছে, এটা ইন প্রোগ্রেসে আছে, $250। আমি এখনো কখন পাবো এটা ঠিক নেই। এটা আওয়ারলি কাজ চলতেছে। যখন তুমি টাকা, মানে আওয়ারলি টাইম ট্র্যাক করবে, এখানে দেখাবে এটা কয় তারিখে আসবে। ফিক্স প্রাইজের কাজ সাবমিট করে দিলে এটা দেখাবে এটা যে মার্চের 15 তারিখে আসবে। অর্থাৎ প্রত্যেকটা জবের যখন তুমি মাইলস্টোন সাবমিট করবা, সেটা একটা কবে পাবা, সেই ডেটটা তোমাকে দেখাই দিবে এখানে, ঠিক আছে? তো আমার এখন ইন রিভিউতে বা পেন্ডিং এ নাই দেখে কিছু দেখাইতেছে না। পেন্ডিং এ যখন থাকবে সেটা তুমি দেখবা, কয় তারিখে পাবা এটা দেখতে পারবা। তার মানে অ্যাভেলেবেল যে অ্যামাউন্টটা আছে এটা আমি গেট পেড করতে পারি। এই গেট পেড করার সময় আমার দুইটা অপশন আছে, যে কোনো অ্যামাউন্ট উঠাতে পারি আপওয়ার্কে, পেনের মাধ্যমে উঠাতে পারি, আবার ডাচ বাংলার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলার ব্যাংক অ্যাকাউন্টও উইথড্র করতে পারি। ব্যাংকে উইথড্র করতে গেলে
$1 কাটবে, ব্যাংকের রেট দেখা দিচ্ছে 117 টাকা করে রেট পাবা। 18 কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, এখন তুমি এই টাকা এটা দিয়ে গুণ দিয়ে দেখবা কত আসবে, ওইটা তোমার ব্যাংকে আসবে পরের দিনই। আর পেওনিয়ারে উইথড্র দিলে $2 কাটবে। ওকে। এইখানে পেওনিয়ার কার্ডটা অ্যাড হয়ে যাচ্ছে, মানে এটা কি কার্ডেই চলে আসবে? হুম হুম, কারো ও, কার্ড থাকলে কার্ডে আসবে, কার্ড না থাকলে অ্যাকাউন্টে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, আর প্রথমবার যখন ডলার উইথড্র করবা 3 দিন টাইম লাগবে, মনে রাখবা, ঠিক আছে? এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই, অনেকে প্রথমবার পেমেন্ট উইথড্র করে ফোন টোন দেওয়া শুরু করে অস্থির হয়ে যায়। 3 দিন। ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট আসলে কি ট্যাক্স কাটবে কোনো? ব্যাংকে কোনো ট্যাক্স কাটবে না, হ্যাঁ। আচ্ছা। আপনাকে টিন করছো না? জি ভাইয়া, করছি করছি। টিন তো দিয়ে রাখছে, আমার ট্যাক্স কেন কাটবে? ও এটা তো আচ্ছা। ফরেন রেমিটেন্স, ঠিক আছে? ওকে। ফরেন রেমিটেন্স এবং আইটি সেক্টরে বাংলাদেশের গভর্নমেন্ট এখনো ট্যাক্স ফ্রি। বরং উল্টা আমার 2%, 3%, 4% দেওয়ার কথা, এখনো দেয় না আর কি। 2%, 4% আশা করি অতি শীঘ্রই সামনে দিয়ে দিবে। সামনে হয়তো আসবে আর কি। আগের গভর্নমেন্ট আনতে পারে নাই, এবার দেখি। আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করেন, এখানে যেমন ডাচ বাংলা অ্যাড করছেন, এগুলোতে কি ডুয়াল কারেন্সি থাকতে হয়? আপার থেকে ডলার উইথড্র করতে গেলে কোনো ডুয়েল কারেন্সি লাগবে না, হ্যাঁ। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, স্টুডেন্ট আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইভেন আমি রকেট দিয়ে উইথড্র করছি, ডাইরেক্ট রকেট অ্যাকাউন্ট অ্যাড করছি, এরকম আসছে আমার আগের অ্যাকাউন্টে। আচ্ছা, বিকাশ দিও না কিন্তু, আবার বিকাশ সাপোর্ট করে না, রকেটটা সাপোর্ট করে শুধু। আচ্ছা, গেল। ইউর রিপোর্টে গেলে তুমি তোমার উইকলি কত কামাইছো, কোন ক্লায়েন্টের কাছ থেকে কত ইনকাম করছো, এগুলো দেখতে পারবা। হ্যাঁ, কয়টা পেমেন্ট মেথড অ্যাড করা যায়? পেমেন্ট মেথড এই যে ব্যাংক একটা, পেমেন্টের একটা। পাশাপাশি রকেট থাকবে নাকি রকেট অ্যাড করলে একটা কে ব্যাংক যাবে? থাকলে আর রকেট তো দরকার নেই, বুঝো নাই? আচ্ছা আচ্ছা। যাদের ব্যাংক ট্যাঙ্ক নেই তারা রকেট চাইলে অ্যাড করতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে উইকলি সামারি, অর্থাৎ কোন ক্লায়েন্টের কাছ থেকে কোন সপ্তাহে কত টাকা কামাই করছো। ফিল্টার দিতে পারো এখানে, কাস্টম রেঞ্জ। আমি বললাম যে আমি কারেন্ট মান্থে কত কামাইছি, লাস্ট উইকে কত। এভাবে ফিল্টার আউট করে তুমি অ্যামাউন্ট গুলো দেখাতে পারো, ঠিক আছে? দেখতে পারো। আর বিলিং এন্ড আর্নিং এ এখানে তোমার প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে কত কত নিশ্চয়ই এগুলো দেখতে পারো। ক্লায়েন্ট অনুযায়ী, হ্যাঁ ক্লায়েন্ট, ঠিক আছে? কোন ক্লায়েন্ট থেকে কত নিচ্ছ, লাইফ টাইম কোন ক্লায়েন্ট থেকে কত বিল করছো, ঠিক আছে? আচ্ছা, সার্টিফিকেট অফ আর্নিং, এটা যে ফ্রিল্যান্সার আইডি কার্ডটার অনেক কিছু আছে, এগুলো নেওয়ার জন্য অনেক সময় লাগতে পারে। দেখতে চাইতে পারে তোমার টোটাল গত 1 বছরে আর্নিং কত, সেই অনুযায়ী তারা ডিসাইড করবে তোমাকে ফ্রিল্যান্সার আইডি কার্ড দিবে কিনা। আচ্ছা, এই গেল ব্যাপার স্যাপার। ভাইয়া, ফ্রিল্যান্সার আইডি কার্ড কি এই যে যেটা আইসিটি থেকে দেয় সেটা কি? হুম, ফ্রিল্যান্সার আইডি কার্ড 1500 টাকা করে ইয়ারলি দেওয়া লাগে। এটা এই কি হলো আপনার ওই যে একটাই। আইসিটি থেকে আপনার ইস্যু করেন, তাই তো? হ্যাঁ, আইসিডি থেকে ইস্যু করে। ভাই এটার বেনিফিট কি? আচ্ছা, এটার বেনিফিট হয়েছে এই কার্ডটা যদি তোমার থাকে 1500 টাকা করে দিতে হবে বছরে। আর বেনিফিট হইতেছে তুমি বিভিন্ন ব্যাংকের যে ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ডগুলো নিতে যাবা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। সেখানে তোমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট লাগবে। এবং তুমি লাস্ট 1 বছরে যে ইনকামটা করছো সেই ইনকামের সমপরিমাণ লোন নিতে পারবা, কোনো ধরনের জামানত ছাড়াই। ধরো তুমি লাস্ট 1 বছরে $500 করে পার মান্থ ইনকাম করছো, তাহলে $6000। $6000 মানে কত, 7 লাখ টাকার মতো। তো তুমি ওই ফ্রিল্যান্সার কার্ডের মাধ্যমেই এই 7 লাখ টাকা লোন নিতে পারবা, কোনো কিছু জমা দেওয়া লাগবে না। অনেক সময় আমরা লোন নিতে গেলে কি হয়, বাড়ির জমি জমা দিতে হয়, বা জামানত লাগে। ভাই আপনার মতে কি নিব নাকি না নেওয়াটাই বেস্ট? এটা যখন তোমরা 1 লাখের উপর ইনকাম করবে তখন নিও, এখন দরকার নেই, ঠিক আছে? যেতে ফাইবারে তো অলরেডি 18,000 প্লাস হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে তোমার যদি লোন টোন, এটা সুবিধা দিতেছে একটাই, এই যে অনেক সময় তুমি যখন বিদেশে যাবা সিঙ্গেল হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসাবে, তখন কি হয়, তোমার কোম্পানি ফরমেশন চাই বড় দেশগুলোতে আর কি, হ্যাঁ, ইউএসএ তে যখন যাবা, ইউকে তে যখন যাবা,
তখন তোমার কোম্পানি ফরমেশনে কোম্পানি ট্রেড লাইসেন্স চায়, এখন তোমার ট্রেড লাইসেন্স নাই, তুমি সিঙ্গেল ফ্রিল্যান্সার। তখন তুমি এই ফ্রিল্যান্সার আইডি কার্ড এবং তোমার এই স্টেটমেন্টের হিস্টোরিগুলো নিয়ে জমা দিলে এটা কাজ করে, নাম্বার ওয়ান। অর্থাৎ তুমি যদি বড় বড় দেশগুলোতে ভিজিট করতে যাও সেক্ষেত্রে কাজে দিবে। নাম্বার টু হইতেছে তোমার লোন লাগবে। তুমি একটা ভালো অ্যামাউন্টের লোন নিয়ে তুমি একটা কম্পিউটার কিনবা, গাড়ি কিনবা বা একটা ফ্ল্যাট কিনবা, তখন তোমার এই কার্ডটা লাগতেছে। আবার নাম্বার থ্রি হচ্ছে কিছুদিন পর আমাদের গভর্নমেন্ট হচ্ছে ইয়া করবে, 2.5% একটা রেমিটেন্স দিবে আমাদের, মানে যা ইনকাম করি তার 2.5% আমাদের এমনি পাঠিয়ে দিবে। এটা এখনো চালু হয়নি, বাট এটা চালু হওয়ার চান্স আছে মেয়ের পরে, হ্যাঁ। সো তখন তুমি এই যে 2.5% এইটা অ্যাভেল করার জন্য তোমার এই কার্ডটা দেখাইতে হবে, ঠিক আছে। অর্থাৎ সরকার রিলেটেড জিনিসপত্র যখন হবে, ব্যাংক রিলেটেড জিনিসপত্র, বিদেশ যাওয়া বা এম্বাসি ফেস করা রিলেটেড জিনিসগুলা, বিদেশে পড়তে যাবা, তখন তুমি জিজ্ঞেস করবে তুমি এই পড়াশোনা শেষ করার পর এত বছর কি করছো, ফ্রিল্যান্সিং করছি, তখন তোমার আপওয়ার্কের অ্যাকাউন্ট এনাফ না, তখন তোমাকে গভর্নমেন্টের স্বীকৃত কোনো একটা কার্ড টার্ড দেখাইতে হবে। তো বুঝতে এটা পারছি। লাগবে আর কি। হ্যাঁ। হ্যাঁ, এখন আমি সলো ফ্রিল্যান্সার, ইনকাম করতেছি, খাইতেছি, দিতেছি, উড়াইতেছি, ফ্যামিলিকে দিতেছি, দরকার নেই। বাট বড় বড় যখন প্ল্যান থাকবে তখন এটা আমাদের লাগবে আর কি, ঠিক আছে। যখন লাগবে তখন নিও, এটা এখন আর্জেন্ট কিছু না। আচ্ছা আচ্ছা। ওকে। ভাইয়া এমনি নেওয়ার জন্য ইনফরমেশন কি কি লাগবে? কিছুই লাগবে না, তোমার এনআইডি কার্ড লাগবে, আর তোমার এই যে আপওয়ার্কে যে ট্রানজেকশন হিস্ট্রিটা নামাইলাম না, 1 বছরের আর্নিং হিস্ট্রি, এই যে এখান থেকে এই যে আর্নিং অফ সার্টিফিকেট, ভাই ফাইবার থেকে হবে না দিলে? ফাইবারে পাবা, ফাইবার আর্নিং এ গেলে ওটা স্ন্যাপটা দিয়ে দেবে, ওখানে ওটা ডাউনলোড করা যায়, পিডিএফ ডাউনলোড করতে দেয়, এই যে ডাউনলোড করলাম পিডিএফ, পিডিএফ ডাউনলোড করে এই যে সার্টিফিকেটটা তুমি জমা দিলেই হয়ে যাবে। ওকে। আচ্ছা। ফাইবারে তো আপনার গিগের প্রোফাইলটা দেখালেই হবে নাকি? প্রোফাইল না, ওই যে তোমার আর্নিং পেজ থেকে ডাউনলোড করতে দেয় লাইফ টাইমের ইনকামটা। আর ভাইয়া ইয়ারলি ফিটা কেমনে কাটবে ওরা? ইয়ারলি ফি প্রথমে পে করে ফেলতে হবে, হ্যাঁ। পরের বছর তোমার মেল করবে, মেল করে তুমি রিনিউ না করলে তুমি আর অ্যাক্সেস করতে পারবে না, টাকা পয়সা দিয়ে তারপর আবার অ্যাক্সেস করতে হবে, বুঝছো। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, এই গেল ট্যাক্স ফর্ম, ট্যাক্স ইনফরমেশন, এগুলো আমরা করছি অলরেডি, তাই না। মেসেজ অপশনে আমরা যদি যাই, যে সমস্ত ক্লায়েন্টরা আমাকে মেসেজ করছে তাদের সমস্ত মেসেজের হিস্ট্রি আমরা দেখতে পাবো। আর মেসেজে কি কি থাকে, কথাবার্তা বলতে পারি। নিচের দিকে দেখো, মেসেজে আমরা অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারি, লুম ভিডিও করতে পারি, লুম ভিডিও এখান থেকে রেকর্ড করতে পারি। ধরো just এমনি দেখাই, লুম ক্লিক করলাম, রেকর্ড উইথ লুম, অ্যালাউ ভিজিটিং দিস সাইট। স্ক্রিন অ্যান্ড ক্যামেরা না দিয়ে আমি শুধু স্ক্রিন অনলি দিলাম, স্টার্ট রেকর্ডিং, এন্টার স্ক্রিন, শেয়ার। এখন বলতেছি ক্লায়েন্টকে যে দেখো দিস ইজ ইউর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি এগুলো এগুলো অ্যাড করছি, তুমি একটু দেখো ঠিক আছে কিনা, ইংলিশে বলবা। সো বা অনেক সময় হয় না, ক্লায়েন্টের একটা ছোট্ট জিনিস চেঞ্জেস চাইতেছে বা একটা ভিডিও চাইতেছে ওয়েবসাইট কেমনে এডিট করবে, ওটা দেখাই দিলা, লুম দিয়ে কিন্তু এখান থেকে রেকর্ড পাঠিয়ে দিতেছি আমি। তো দেখো এখানে সমস্ত বলা শেষ, এই যে দেখো সো আই এম ডান, তো তুমি এভাবে এভাবে এডিট করবা, এই কালারটা চেঞ্জ করতে হলে এমনি এমনি কালার চেঞ্জ করবা, সবকিছু বলা শেষ। লুমের রেকর্ডিং স্টপ দিবা, রেকর্ডিং রেডি। দেখি ভিডিওটা কি হয়েছে, কেমন হয়েছে। বা অনেক সময় হয় না, ক্লায়েন্টের একটা ছোট্ট জিনিস চেঞ্জেস চাইতেছে বা একটা ভিডিও চাইতেছে ওয়েবসাইট কেমনে এডিট করবে, ওটা দেখাই দিলা, লুম দিয়ে কিন্তু এখান থেকে রেকর্ড পাঠিয়ে দিতেছে, শেষ। এরপর ইনসার্ট ভিডিওতে ক্লিক করবা, চলে যাবে আপনার ক্লায়েন্টের কাছে, সহজ না। জি ভাইয়া। ডিরেক্টর ওর ইনবক্সে চলে যাবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি ইনসার্ট ভিডিও দিলেই ওর কাছে চলে যাবে। ওয়াও। আচ্ছা, এইটা একটা সুবিধা আছে, আমি কেটে দিলাম, পাঠালাম না। আচ্ছা, কোনো ক্লায়েন্টের সাথে যখন আমরা কথাবার্তা বলবো তখন জুমের ভিডিও লিঙ্ক ক্রিয়েট করতে পারি। আপওয়ার্কে কি জুমের লিঙ্ক দেওয়া যায়?
বাই ডিফল্ট তো মেবি জুম চলে যাবে পরে। আচ্ছা, আপওয়ার্কে কোনো ক্লায়েন্ট যদি তোমাকে অফার পাঠাইছে, অফার একসেপ্ট মানে অফার একসেপ্টের আগ পর্যন্ত এক্সটার্নাল কোনো লিঙ্ক দিতে পারবে না। এক্সটার্নাল মানে কি, তুমি ধরো meet.google.com-এ গেলা, অথবা জুমে আমি যেমন তোমাকে একটা এক্সটার্নাল লিঙ্ক দিছি না তোমাদেরকে ক্লাস করার জন্য, তাই না? এটা তো জুম থেকে ক্রিয়েট করা। এই যে জি। জুম থেকে আমি শিডিউলে গিয়ে একটা মিটিং ক্রিয়েট করলাম, মিটিংটা ক্রিয়েট করে তারপর আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমি এই যে মিটিংয়ে গিয়ে এই যে এক্সটার্নাল লিঙ্কটা পাইলাম, তো এই লিঙ্কটা কপি করে আমি দেখতেছো? দেখা যাচ্ছে না তো না ভাই। ভাইয়া, জুমের ইন্টারফেসটা শেয়ার হয় না। আচ্ছা আচ্ছা, ইন্টারফেসটা দেখা যাবে। আচ্ছা, এক্সটার্নাল কোনো একটা লিঙ্ক আমি নিয়ে ক্লায়েন্টকে অফার অ্যাকসেপ্টের আগ পর্যন্ত দিতে পারবো না, বুঝছো না বুঝো নাই? যেমন এটা রিসেন্টলি ক্লায়েন্টের জন্য সত্যি, আমাদের জন্য সত্যি। অর্থাৎ হ্যাঁ, এটা পুরানো, এটা নতুনটা, এই যে পলিসি অ্যাওয়ার্ড, ক্লায়েন্ট একটা জুমের লিঙ্ক দিছিল, ক্লায়েন্টের তার ওয়ান। মানে ভাইয়া এই এই এইখান থেকে কি পরের ইন্টারফেস থেকে এইখান থেকে কি অফার অ্যাকসেপ্ট করার আগে আমরা ভিডিও কলে কথা বলতে রাইট পারবো রাইট রাইট চেক রাইট, করবো? এই তো বুঝে গেছে। দেখো এরপরে ক্লায়েন্ট কি করছে, এটা তো এক্সটার্নাল লিঙ্ক যেটা দিছে ওটা রিমুভ করে দিছে, আমাকে আর দেখাই নাই। এবং ক্লায়েন্ট বলতেছে সরি আই ট্রাই টু সেন্ড জুম অ্যাকাউন্ট লিঙ্ক। আচ্ছা, এরপর আমি একটা ওয়ার্নিং পেয়ে গেছি, আই ক্যান নট সেন্ড দ্য লিঙ্ক অন আপওয়ার্ক। আচ্ছা, তখন সে এইখান থেকে তুমিও দেখবে, এটা ক্লায়েন্টও দেখবে, ক্রিয়েট এ কল বাটনে ক্লিক করলে একটা জুমের লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, বুঝছো না বুঝো নি? বুঝছি ভাই। জি ভাই বুঝছি। জুমের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেলে কি হবে, এই রকম ভাবে দেখাবে যে এটা ক্লায়েন্ট ক্রিয়েট করছিল, আমি ছিলাম না তখন, হ্যাঁ। আমি বলছি আমি লেট করে ফেলছি, 9:50 দিছিল, আমি 10টার সময় এসে বলছি সরি আমি অ্যাভেলেবেল ছিলাম না, তারপর দেখো আমি ক্রিয়েট করছি, এই যে জাস্ট এই বাটনটাতে ক্লিক করছি, মিটিং লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, ওকে। এবং অফার একসেপ্টের আগে এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করতে পারবা। অফার একসেপ্টের পর তুমি যে কোনো লিঙ্ক দিতে পারো, তুমি ইমেল দিতে পারো, তুমি ক্লায়েন্টের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দাও, আপওয়ার্কের কোনো সমস্যা নেই। কিন্তু অফারটা একসেপ্টের পর, অফার দিলেই খেলে হবে না, তোমার একসেপ্ট করতে হবে তারপর, তার আগ পর্যন্ত কোনো মিটিং টিটিং করা লাগলে এখান থেকে ক্রিয়েট করবা। এটা কেন করে দেখো, যে আমরা 26 মিনিটে একটা মিটিং করছি, আপওয়ার্ক রেকর্ডিংও দিয়ে দিছে আমাদেরকে। অর্থাৎ আপওয়ার্ক ট্র্যাক করে দেখতে পারে তুমি কি 2 নম্বরই করতেছো, ক্লায়েন্টকে বাহিরে নিয়ে যেতেছো। ভাই এই রেকর্ডটা কি আমরা ডাউনলোড করতে পারবো? হ্যাঁ, যে ভিউ জুম রেকর্ডিং দাও, পাসপোর্ট চাচ্ছে, এই যে পাসপোর্ট। ব্যাস, দেখতে দেখতে পারবে রেকর্ডিং, ওকে। ক্লিয়ার না? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন এছাড়া আচ্ছা ক্লায়েন্টের সাথে মনে ভাইয়া করো, এইটা তো আপওয়ার্ড ট্র্যাক করতে পারতেছো তাই না, হ্যাঁ এই হ্যাঁ ট্র্যাক করতে রেকর্ডিংটা? পারতেছে, এই জন্যই এটা এই ক্লায়েন্টে আমাকে অফার পাঠায় নাই। সো অফার যেহেতু পাঠায় নাই, সেই অফার পাঠাইছিল তো, আচ্ছা অফার আমরা একসেপ্ট করি নাই। So, এটা এখনো একসেপ্ট করিনি আমরা, যার কারণে এক্সটার্নাল লিঙ্ক না দিয়ে আমরা এইভাবে রেকর্ডিংটা করছি, মিটিং করছি, মিটিং করে ক্লায়েন্টের সাথে এই যে রেকর্ডিং অ্যাভেলেবেল দেখতে পারতেছি আমরা পরে। আচ্ছা, আর কোনো ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় অনেক ফাইল টাইল লিঙ্ক টিং দিয়ে ভরায় রাখে, ইন দ্যাট কেস তোমরা এগুলো কই পাবা, নিচের দিকে নামলে দেখো, মানে যে কোনো একটা ক্লায়েন্টের স্ল্যাকের একটা লিঙ্ক চাইছে, আমি সার্চ করতে পারি, দেখো মেসেজ সার্চ করতেছি স্ল্যাক বা ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিছে, তো দেখো যে স্ল্যাক ওয়ার্ডটা কোথায় কোথায় আছে, দেখছো, সার্চ করে বাইর করে দিছে, এটা একটা সুবিধা। আচ্ছা, নাম্বার 2 হইতেছে তুমি ফাইল এন্ড লিঙ্কস, অনেক সময় বিভিন্ন ফাইল থাকে, যে ফাইলগুলো তুমি একবারে পেয়ে যেতেছো, তাই না? ফাইলসে গেলে তুমি সব, যদি কোনো ফাইল থাকে সেটা পাইতেছো, আর লিঙ্কে গেলে কোনো ক্লায়েন্ট বা আমি যেই লিঙ্ক দিই দেখছো লিঙ্কগুলো পাইতেছি, বুঝছো না? আচ্ছা, এখানে ফাইল আর লিঙ্কগুলো অ্যাক্সেস করা যায়। পার্সোনাল নোটপ্যাড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খালি তোমার জন্য, ক্লায়েন্ট দেখবে না। লিখলাম দিস ইজ এ ব্যাড ক্লায়েন্ট, হ্যান্ডেল হিম প্রপারলি। তো এটা ফিউচার ধর অনেক ক্লায়েন্ট যখন থাকবে, তোমার 5টা 6টা 7টা 8টা ভুলে যাবা, তখন তোমার পার্সোনাল নোটে দেখবা এটা তো ঝামেলা আছে। অথবা ক্লায়েন্ট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস রেখে দিলা এখানে, বা কোনো কিছুর অ্যাক্সেস রেখে দিলা, এই পার্সোনাল নোটপ্যাডে গেলে এটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে না, শুধু তোমার দেখার জন্যই দিছে। পার্সোনাল নোটপ্যাডে গেলে দেখতে পারবা এখানে।
সো যদিও আমরা ট্রেলো ম্যানেজ করি, এই যে দেখো ট্রেলো, সো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের কাজের এক্সেস রিকোয়ারমেন্ট সবকিছু এই ট্রেলোতেই থাকে। ঠিক আছে, ক্লায়েন্টের কাজ কি নিয়ে অ্যাসাইন করা হয়েছে, কাকে, কাজটা কি রিলেটেড, হ্যাঁ, এবং কাজের এক্সেস, এগুলো সব আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দেখো, এই যে অ্যাকাউন্ট সবগুলো আমরা ট্রেলোতে ম্যানেজ করতেছি। যেগুলো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটেড বোর্ডে পাঠিয়ে দিচ্ছি, যেগুলো ক্যান্সেল হয়েছে ক্যান্সেল বোর্ডে পাঠিয়ে দিচ্ছি। ওকে। জি ভাই। ভাই আওয়ারলি কাজের বিট দিয়ে ইনবক্সে যখন কথা বলবো চাইলে ওটা ফিক্সড প্রাইসে নেওয়া যাবে চেঞ্জ হ্যাঁ করে। হ্যাঁ, ওটা ক্লায়েন্ট চেঞ্জ করতে পারে। যখন ও হায়ার করবে, তুমি বিড হ্যাঁ। করছো আওয়ারলিতে, আচ্ছা। ক্লায়েন্টে বলে দিবা যে তুমি হায়ার হায়ার করার সময় আওয়ারলিটাকে সুইচ করে ফিক্সডে কনভার্ট করে নিবা, এরপর ও ফিক্সড অ্যামাউন্টটা বসাই দিবে তুমি যে অ্যামাউন্টটা ফাইনাল করছো। ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, তো ইন্টারফেসটা আমরা পরিচিত হয়ে গেলাম। আপওয়ার্কের ইন্টারফেস 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 মেসেজের ইন্টারফেস, আগে জুম ছিল না, আগে ডাইরেক্ট আপওয়ার্কের ভিডিও চ্যাট ছিল, এটা অনেক আগে একটা স্ক্রিন। এখন হচ্ছে তোমার ডাইরেক্ট ইয়া করে দিছে আর কি, জুম ইন্টিগ্রেট করে দিছে। ক্লায়েন্ট চুজিং এর ব্যাপার স্যাপার শেয়ার করছি, প্রপোজাল সাবমিট শেয়ার করছি, কভার লেটার শেয়ার করছি, কভার লেটারের ফরম্যাট শেয়ার করছি। প্রোফাইল হাইলাইট তোমরা জানো, এটা আমরা যখন বিট করি তখন আমরা প্রোফাইলে হাইলাইট করতে পারি। 45 নম্বর স্লাইড থেকে নেক্সট দিনের ক্লাস শুরু হবে। ঠিক আছে, একটু মনে রাখো 45। আচ্ছা, তো আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।